অ্যাডমিশন ফিজিক্সে আমি কথা বলছিলাম তোমাদের সাথে ভেক্টরস নিয়ে, ভেক্টরসের পার্ট 3। আমি সামিল আলী মৃদুল, আর্ম উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথ চ্যানেলে তোমাদের সাথে আছি। পুরো ভিডিও জুড়ে থাকবো। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পার্ট 3-তে আমরা দেখব ক্রস গুণন। ক্রস গুণনের সাথে হচ্ছে কোসাইন উপাংশ নামে একটা জিনিস আছে সেইটা, তারপরে হচ্ছে কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট, যেখানে গ্রেডিয়েন্ট সম্পর্কে একটু আলোচনাটা কম হবে, কিন্তু বাকি দুইটা নিয়ে একটু আলোচনা করে দিব আমি। শুরুতে হচ্ছে আমরা কি দেখতেছিলাম, যা বললাম ক্রস গুণন দেখবো, ক্রস প্রোডাক্ট বা হচ্ছে ক্রস গুণন, যেটা সম্পর্কে আগে আমরা যখন আলোচনা করতেছিলাম নর্মাল টার্মগুলো সম্পর্কে, তখনই আমাদের ক্রস গুণনের জিনিসটা আগেও আসছিল। আমরা জানতাম যে যখন আমাকে দুইটা ভেক্টর দেওয়া থাকবে এ ক্রস বি করতে বলবে, তখন আমরা কি করব, এ বি এবং হচ্ছে সাইন থিটা নিতে হবে। এখানে আসলে গুণ চিহ্ন, এগুলো এ বি সাইন থিটা লেখাই ভালো, এ বি সাইন থিটা। এবং এই থিটা কোনটা, থিটা হচ্ছে এই ওটার একটা দিক আছে, দিকটা হচ্ছে যে ওদের দুজনের মধ্যবর্তী কোণ, সেটা হচ্ছে থিটা বসবে। আর এটার একটা দিক সাথে একটা দিকও থাকে, এই দিক দ্বারা বোঝানো হয় আসলে ওটার মানে লব্ধিটার দিক কোন দিকে সেটা। হ্যাঁ, আচ্ছা, এই দিকটা থাকে না সবসময়, বেশিরভাগ সময় লেখা হয় না। তবে আমরা দেখবো যে এই দিকটা আসলে আমরা কি বুঝি দিক বলতে। এখন বুঝলাম যে এ ক্রস বি মানে হচ্ছে এ বি সাইন থিটা। তো আমাকে যখন দুইটা ভেক্টর দিয়ে দিবে, দুইটা ভেক্টর যদি আমাকে দিয়ে দেয়, যে একটা ভেক্টর দিছে ধরো হচ্ছে 3i ক্যাপ প্লাস 2k ক্যাপ মাইনাস 9j ক্যাপ, আর বি ভেক্টর ধরো একটা দিছে হচ্ছে, আমি কিন্তু র্যান্ডম ভ্যালু নিতেছি, 5j ক্যাপ মাইনাস 3k ক্যাপ আর হচ্ছে প্লাস 4j ক্যাপ, এরকম একটা ভেক্টর যদি তোমাকে দিয়ে দেয়। এখন তোমাকে যদি বলে এদের মধ্যে হচ্ছে ক্রস গুণন নির্ণয় করো, এই ক্রস দুই রকম হতে পারে। আমরা এটা আগেও দেখাইছি যে এ ক্রস বি যে রেজাল্ট দিবে, বি ক্রস এ সবসময় সে রেজাল্ট নাও দিতে পারে, আসলে দিবে না। তার একটা খুব বড় কারণ আছে, সেই কারণটা আমরা বলবো। তার আগে এটা বলে নিই যে আমরা যখন এটার মান বের করতে যাব, তখন দেখা যাচ্ছে যে এ বি এই দুইটা জিনিস আমরা ঠিকই বের করতে পারি, যে এদের দুজনের মানে আলাদা আলাদাভাবে মান। তারপরে হচ্ছে আবার থিটা বের করতে হয়, আরেক ঝামেলা থিটা বের করা। তুমি যদি মানে থিটা বের করতে যাও, তাহলে যেই ঘটনাটা ঘটবে যে থিটা বের করতে গেলে এদের দুজনের মধ্যবর্তী কোণও নিবা। তার মানে হচ্ছে এ একটা স্কেলার রাশি, বি একটা স্কেলার রাশি পাচ্ছ, সাইন থিটা সে নিজেও একটা স্কেলার রাশি। প্রত্যেকটা জিনিস পেয়ে যাও, কিন্তু লাস্টে এই যে এখানে যে ভেক্টরটা ছিল, এই ভেক্টরটা আমরা পাই না। এই ভেক্টরটা আসলে নির্দেশ করে যে এ এবং বি যেই তলে আছে, এ এবং বি এরা দুজন মিলে যেই তলটা গঠন করে, সেই তলের উপরে লম্ব দিকে যে ভেক্টরটা, সেইটা এ আর বি এরা যদি ধরো হচ্ছে এই এই বোর্ডের তলের সাথে যদি এ থাকে এই দিকে, আর এই বোর্ডের তলের সাথে এদিকে যদি বি থাকে এরকম, হ্যাঁ, এখন মধ্যবর্তী কোণ বলছে থিটা। এখন এই বি এগুলো হচ্ছে মান বের করে তুমি এই পর্যন্ত নির্ণয় করতে পারো, কিন্তু এর লম্ব দিকে যে ভেক্টরটা আছে সেটা কি দিয়ে নির্ণয় করবা? সেটা নির্ণয় করার মানে আসলে কি, এটার উপরের দিকে বোর্ডের থেকে বাইরের দিকে যে ভেক্টরটা আসছে সেটা, অথবা বোর্ডের থেকে ভিতরের দিকে যে ভেক্টরটা ঢুকে গেছে সেই ভেক্টরটা তোমাকে নির্ণয় করতে হবে, এবং ওই বরাবর একক ভেক্টর। ঘটনা হচ্ছে এটা তো আমরা কোনোভাবে নির্ণয় করতে পারতেছি না, এটার জন্য এটার আলাদা ফর্মুলা আছে ক্রস গুণন বের করার। কিন্তু আমরা একটা ব্যাখ্যা দেখি, তো এখান থেকে বোঝা যায় কিনা যে এ ক্রস বি এবং বি ক্রস এ কেন সমান হবে না, কারণ এ এর মান, বি এর মান, সাইন থিটা মধ্যবর্তী কোণ সবই সেম আসতেছে, কিন্তু ইটা এর মানে এখানে একটা ঝামেলা করে ফেলে। এই ইটা এর মানটা আসলে নির্দেশ করে যে তুমি এ থেকে বি এর দিকে যাচ্ছ নাকি বি থেকে এ এর দিকে যাচ্ছ সেটার উপরে। এটা আসলে ওই যে ডান হাতে স্ক্রু নিয়মে হয়। কিভাবে, যে প্রথমে যদি তোমাকে বলে এ ক্রস বি নির্ণয় করতে, এই চিত্রের জন্য যদি বলে এ ক্রস বি, প্রথমে যেটা থাকবে আমরা সেখান থেকে সেটাকে আদি ধরবো, আর যেটাকে বলবে বি মানে যেটা পরে থাকবে সেটাকে বলবো হচ্ছে শেষ। তাহলে আদি আর শেষ, আমরা হচ্ছে আদি থেকে শেষের দিকে হাত ঘোরানোর চেষ্টা করব। এখন আমাকে একটা কথা বলো তো, যে তোমার হাত কোন দিকে ঘোরে? তুমি যদি এভাবে রাখো, তাহলে এ থেকে বি এর দিকে যাইতে হবে। এ থেকে বি এর দিকে যাওয়ার সময় তুমি যেতে পারো হচ্ছে হাত এভাবে ঘুরাইতে পারো। তুমি কি এইভাবে হাত রেখে এ থেকে বি এর দিকে যেতে পারো উল্টা দিকে? সেটা কিন্তু তোমার আঙ্গুলগুলোর জন্য কষ্টদায়ক হবে, আমরা এটা করতে পারি না। তাহলে এ থেকে বি এর দিকে এই পথটা উল্টা হচ্ছে, আমার জন্য সোজা কোনটা? আমি যদি হাতটাকে এইভাবে রাখি, তারপরে এ থেকে বি এর দিকে আমার আঙ্গুলগুলা নড়তেছে, তাই তো, নড়তে পারতেছে, এ থেকে বি এর দিকে যেতে পারতেছে। তখন এই অবস্থায় এ থেকে যখন আমি বি এর দিকে যাচ্ছি, তখন আমার বুড়ো আঙ্গুলের দিক, আমার এই থাম্ব ফিঙ্গারের, আমার এই থাম্বের যে দিক হবে সেটাই নির্দেশ করবে আমার জন্য লব্ধি, এই ইটা যেটা আছে ইটা এর দিক। তার মানে এ থেকে বি এর দিকে যেতে গেলে আমার আঙ্গুল যেহেতু বাইরে আসতেছে বোর্ডের থেকে, তখন আমরা কি করব, ধরে নিব যে এটার দিক হচ্ছে বাইরের দিকে, লব্ধির দিক হবে বাইরের দিকে, বোর্ডের থেকে বাইরের দিকে। তাহলে এ বি এর জন্য পাইলাম বোর্ডের বাইরে।
বোর্ডের বাইরে। এটাকে অনেক সময় এই চিহ্নটা দিয়ে প্রকাশ করা হয়, যারা হচ্ছে সেকেন্ড পেপারে ম্যাগনেটিজম পড়ছে তারা জানো, এটা দিয়ে প্রকাশ করা হয় বাইরের দিক বোঝাইতে। আর ভিতরের দিক বোঝানোর জন্য কি করতে হবে সেটা দেখে নিয়ে আগে বলা হয়েছে এখানে বি থেকে এ এর দিকে যাচ্ছে, এখন বি ভেক্টর থেকে এ ভেক্টরের দিকে। তাহলে বি ভেক্টরের দিকে আগের মতন যদি চিন্তা করি যে আমার হাত আগের বার থেকে এ থেকে বি এর দিকে ঘুরেছে, এবার বি থেকে এর দিকে নেই, বি থেকে এর দিকে তো আমার আঙ্গুল যায় না, এটা তো উল্টা পথ আমার আঙ্গুলের জন্য। তাহলে কি করতে হবে আমাকে, আমার এবার হাতটাকে ঘুরাই নিয়ে আসি, যেই দিকে আমার হাতের সুবিধা হয় আমরা সেইভাবে হাত ঘুরাই নিব। তাহলে এখন দেখা যাচ্ছে যে আমি বি থেকে এর দিকে হাত ঘোরাতে পারি। এখন বি থেকে এর দিকে হাত ঘোরানোর সময় দেখো আমার বুড়ো আঙ্গুলটা কোথায়, বুড়ো আঙ্গুল আছে কোথায়, বোর্ডের দিকে। বি থেকে এর দিকে হাত ঘোরানোর সময় তার মানে হচ্ছে এখন যে লব্ধি ইটা পাবো সেটা হচ্ছে বোর্ডের ভিতরের দিকে। এখন এটাকে আমরা বলতেছি তাহলে বোর্ডের ভিতরে। এই চিহ্নটাকে ম্যাগনেটিজমে এরকম করে প্রকাশ করা হয়, একটা বৃত্ত তার মাঝে ক্রস আর একটা বৃত্ত তার মাঝে ডট, এটা দিয়ে হচ্ছে বোর্ডের বাইরে বোঝায়, এটা দিয়ে বোর্ডের ভিতরে বোঝায়। কিভাবে বুঝো ওটা ম্যাগনেটিজম করার সময় বুঝো, আর যদি জানো তাহলে তো ভালো কথা। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম বোর্ডের বাইরে ভিতরে জিনিসটা বুঝে গেছি। এখন কথা হচ্ছে তাহলে এই দুইটার মান কেন সেম না? এই দুইটার মান সেম না আসলে, মানে মানে আসলে সেম কিন্তু ভেক্টর দুইটা আসলে সেম না। কারণ আমরা জানি যে ক্রস প্রোডাক্ট হিসেবে আমরা একটা ভেক্টর পাই, তোমাদেরকে এটা দেখানো হয়েছিল যে এ ক্রস বি সমান হবে মাইনাস অফ বি ক্রস এ। কেন মাইনাস অফ বি ক্রস এ? কারণ এটা আসলে সব মান এই এ বি সাইন থিটা এগুলো তো আসলে মান নির্দেশ করতেছে, এই পুরো জিনিসটার মান দুইজনের জন্যই সেম, কিন্তু একজনের হচ্ছে দিক বাইরের দিকে আর একজনের দিক হচ্ছে ভিতরের দিকে। তো দুইটা কি 180 ডিগ্রি, 180 ডিগ্রিতে যদি কোনো দুইটা ভেক্টর যদি থাকে বা পরস্পর বিপরীতমুখী হয় তখন সেটা মান হিসেবে আমরা এভাবে লিখি, মাইনাস দিয়ে প্রকাশ করি যখন একটা পরস্পর বিপরীতমুখী বোঝাইতে হয়। এই হচ্ছে ক্রস গুণনের কথাবার্তা। ক্রস গুণন বের করার জন্য সূত্র কি, কিভাবে ক্রস গুণন বের করে? ক্রস গুণন বের করার জন্য সূত্র ব্যবহার করা হয়, যদি তোমার এইগুলাকে যদি ax ay az bx by bz হিসেবে প্রকাশ করে তাহলে তুমি এটা ক্রস গুণফল হিসেবে লিখতে পারো। a ক্রস b সমান হবে, এখানে থাকবে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ, ডিটারমিনেন্টের ভিতরে তুমি বসাবা ax ay az, তারপর এখানে কি bx by আর হচ্ছে bz হয়ে গেল। এটা ক্যালকুলেট করে যা পাবা তাই। আচ্ছা, এটা করার সময় আমরা এটা কিভাবে করতে হয় একটা উদাহরণ দেখলে বুঝবো যে এটা সলভ করার কিছু ঝামেলায় পড়ে অনেক সময় অনেকে, সেই ঝামেলা কি সেটা সম্পর্কে দেখা হয়। চলো ম্যাথটা দেখি। তো ম্যাথ নিয়ে আমি চলে আসছি। দেখা যাচ্ছে যে এখানে তোমাকে বলছে আসলে তিনটা ভেক্টর দেওয়া আছে, এখানে দেখো 2i - 3j, এখানে একটা ডট চিহ্ন, তারপরে হচ্ছে একটা বড় ব্র্যাকেট, তার ভিতরে আছে দুইটা ভেক্টর যে i + j - k ক্রস 3i - k, অর্থাৎ তিনটা ভেক্টর দেওয়া আছে। এখন এখানে যেহেতু একটা ডাবল ব্র্যাকেট দেখতে পাচ্ছ তার মানে হচ্ছে এই ভিতরে কাজটা আগে করতে হবে, আসলে আগে করতে হয় নর্মাল কেসে আগে করতে হয়। আমরা ক্রস গুণনের কাজটা তাহলে আগে করব। এখানে ক্রস গুণন হিসেবে যে দুইটা ভেক্টর দেওয়া আছে তাদেরকে ভিতরে নিয়ে আসি। এখানে লিখি ক্রস প্রোডাক্টের ভিতরে তাহলে আমার আসবে কে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ। এর ভিতরে প্রথমে এই ভেক্টরটা প্রথমে যে আছে শুরুতে যে থাকবে তাকেই লিখতে হবে। i এর সহগ 1 আছে, এটা 1 আছে, 1 আছে, এটা -1, এটা যেহেতু তোমাদের বুঝাইতে হবে না। এখানে আছে i এর সহগ 3, এখানে দেখো কোনো j নাই, এখানে আবার -1, এই j এর সাথে বসাই দিও না, j এর সহগ 1 আছে, 0 আছে, এখানে আছে -1। এর পরের ধাপে আমাদের যে কাজটা করতে হবে যে প্রথমে নিতে হবে কাকে, i কে, i এর সাপেক্ষে বিস্তার করব আমরা। i এর সাপেক্ষে বিস্তার করার সময় বিস্তারের জিনিসটাও একটু দেখে দিই হালকা করে যে কি করতে হবে আমাকে। যখন i বরাবর যে কলাম যে সারি আছে সবাইকে বাদ দিয়ে দিতে হবে। i বরাবর সবাইকে যদি বাদ দিয়ে দিই আমার কাছে থাকে হচ্ছে শুধুমাত্র এটা কি, আমার কাছে থাকে হচ্ছে শুধুমাত্র এই কয়েকজন, এইটা 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 এইটা, এই চারজন থাকে। এই চারজনকে নিয়ে আমি হচ্ছে কি করব, নর্মাল একটা ছোট্ট ম্যাট্রিক্স কল্পনা করব এই চারজনকে নিয়ে। এই চারটা মেম্বারের জন্য ম্যাট্রিক্সের ভিতরে যদি তুমি ডিটারমিনেন্ট বের করতে চাও কি হবে, 1 এর সাথে -1 গুণ হয়ে যেটা হয় সেটা লিখব -1, আর বিয়োগ হবে বিয়োগ চিহ্ন দিয়ে, তারপরে এইখান থেকে এটা এই দুজন গুণ করে যেটা পাওয়া যায় এই যে সহজ হিসাব এদিকে আর এদিকে, এটা 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 করব প্রথমে, তারপরে বিয়োগ চিহ্ন দিয়ে এই পাশেরটা এই গুণটা করবো। তাহলে এখানে 0 আছে, 0 বোঝা যাচ্ছে, এখানে 0 চলে আসলো। এর পরের ধাপে আমরা নর্মালি একটা ভুল করে ফেলি, ভুল না আসলে অনেকে হচ্ছে পরের বার এই জে দেওয়ার সময় ধনাত্মক চিহ্ন দিয়ে জে দেয়, তারপরে হচ্ছে এইখানে ক্যালকুলেশনে একটা উল্টা কাজ করে, তো সেটা আমি করতে চাচ্ছি না, আমি এখানে মাইনাস দিয়ে করব, -j দিব,
আর তারপরে আমার যে অংশটা যে জন্য যে বাদে বাকি যারা আছে তাদেরকে তো আমাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে যে ছাড়া এই বরাবর আর এই দিক বরাবর যদি বাদ দিয়ে আমার কাছে থাকে হচ্ছে কি এইটা 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 আর এইটা। তখন আমার জন্য কি আসে ভ্যালু দেখো তো, তখন আমার জন্য আসে যে এর সাথে 1 এবং -1 3 এবং -1 মাইনাস ছিল একটা, সাথে হচ্ছে সামনে একটা -3 আসছে, তার মানে +3। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে আবার কি একটা যোগ চিহ্ন, তারপরে কে ক্যাপ নিয়ে যখন কাজ করব তখন তো এগুলো থাকবে না, তখন নিতে হবে কি এই চারজনকে কে ক্যাপকে নিয়ে এই পাশ বরাবর দেখা যাচ্ছে একটা 0 আসলো, 0 মাইনাস 3 একে 3 -3। তাহলে এটাকে সিম্পলিফাই করে আমরা যেটা পাবো -i ক্যাপ, এটার থেকে আসতেছে +2 না -2 j ক্যাপ, আর এখান থেকে আসতেছে -3 k ক্যাপ, তাই তো -3 k ক্যাপ। হ্যাঁ ঠিক আছে, এটা তাহলে আমি ক্রস প্রোডাক্ট পাইলাম, এইটুকু অংশের মান পেয়ে গেছি। এটার সাথে ডট গুণন হবে, তার মানে হচ্ছে ডট প্রোডাক্টটা এবার লিখি শুধু ডট প্রোডাক্ট হিসেবে 2i - 3j, এটার সাথে ডট গুণ হবে কি -i - j -3k। এটা ডট গুণন হলে কি লিখতে পারবো আমরা, i এর সাথে i এর সহগ গুণ হবে -2, j এর সাথে j এর সহগ -2 আর -6 মানে হচ্ছে -2 আর -3 মানে হচ্ছে +6। তারপরে k এর সহগ 0 আছে, বাদ, আর কিছু কাজই নেই আমার। এখান থেকে আসতেছে শুধুমাত্র অ্যান্সার 4। একটু চেক করে নিই আমাদের অ্যান্সার 4 আসবে কিনা। আমাদের অ্যান্সার 4। তার মানে এইখান থেকে আমরা যেটা পাইলাম যে এখানে আমরা একটা ক্রস গুণন শিখি, আবার একটা ডটটা রিভাইজ করে নিলাম, তারপরে অ্যান্সার পাইলাম 4। এটা তো আমাদের চুয়েটে আসছিল কোনো এক কালে। এখন ঘটনা হচ্ছে যে এই ম্যাথটা, এই যে আমরা এই কাজটা যে করলাম, এই কাজটা যদি তোমাকে এমসিকিউতে করতে হয় সেটা কিন্তু খুব সময় সাপেক্ষ ব্যাপার। এমসিকিউতে আমরা এত বড় কাজ করব না আসলে নর্মালি, এবং এটাতে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক সূক্ষ্মভাবে হিসাবগুলো করতে হয়, ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং যেহেতু মাস্টার ভিতরে প্রেশারও থাকে। তো এটা এমসিকিউতে কিভাবে করা যায় সেটার জন্য ক্যালকুলেটর দিয়ে আমরা কিছু ট্রিক্স আমার কয়েকটা ভিডিও বানানো আছে, ডট গুণন এবং ক্রস গুণনের ট্রিক্সের ওপর ভিডিও আছে, সেটা হচ্ছে নিচে ওইটা প্লেলিস্টের হচ্ছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই দেখে নিবা। কারণ এই ক্যালকুলেশন যদি তোমার হাতে চলে আসে ক্যালকুলেটরে 1 মিনিটের মধ্যে, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, কারণ এবং সেটা নির্ভুল হবে। কারণ এইখানে যদি তুমি ভুল করো, এটা কিন্তু খুব সিরিয়াস জায়গা, আমারই ভুল হতে পারতো। যেমন আমি ভুল করতেছিলাম কোথা দেখো তো, এখানে একটা ভুল করতেছিলাম আমি এখানে +2 যে লিখতেছিলাম, এটা একটা বড় ভুল। তো এগুলো নিয়ে ঝামেলা যাতে না হয় সেজন্য ক্যালকুলেটর ব্যাপারটা শিখে রাখো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। পরের ম্যাথে যাই তাহলে। তোমাকে এবার বলছে এ ভেক্টর দিয়ে দিছে 2i + 4j - 5k, বি ভেক্টর হচ্ছে i + 2j + 3k হলে এ ও বি ভেক্টর দ্বয় যে সমতলে অবস্থিত তার লম্ব বরাবর একক ভেক্টর নির্ণয় করতে বলছে। এখন ঘটনা হচ্ছে তুমি যখন আসলে এ বি দুইটা ভেক্টর আমরা নির্ণয় করতেছিলাম, এই যে এখানে ছিল আমার এ আর এখানে ছিল আমার বি। এখন আমরা যে কাজটা করি, যে বললাম যে আমরা যখন ভেক্টরের ক্রস গুণন করি, তখন আসলে এ এবং বি বরাবর ঘুরানোর পরে যেদিকে হচ্ছে লম্ব হয় সেই দিকে হচ্ছে আমরা কি করি, সেই ভেক্টরটা নির্ণয় করি, তার দিক হয় এই লম্ব দিকে। তার মানে ওরা যে বলছে যে তলের সাথে লম্ব বরাবর, তার মানে আসলে এই ভেক্টরটার কথা বলছে না, আসলে এই ভেক্টরটার কথাও বলছে, যেই দিকে ভিতরের দিকে চলে যাচ্ছিল সেই ভেক্টরটার কথাও এখানে বলা হয়েছে, কারণ ওই দিকে লম্ব বলছে, কোন দিক, যে সমতলে অবস্থিত তার লম্ব বরাবর। এখন এই সমতলের জন্য লম্ব তো এই বোর্ডের বাইরেও হয়, বোর্ডের ভিতরেও হয়, সেই জন্য হচ্ছে আমাকে দুইটাই নির্ণয় করতে হবে। দুইটা নির্ণয় করব বলে তার মানে এই না যে আমরা হচ্ছে a × b এবং b × a দুইটাই নির্ণয় করব। আমরা যে কাজটা করব, a b বের করব, a b বের করে ওর জন্য হচ্ছে সেই দিক বরাবর ভেক্টরটা বের করব, তারপর সেই দিক বরাবর একক ভেক্টর বের করব, আর হচ্ছে সামনে একটা + - চিহ্ন দিয়ে দেবো। কিভাবে? প্রথমত হচ্ছে এদের ক্রস গুণনটা বের করি। ক্রস গুণন ক্যালকুলেটর তো আমার হাতে এখন নাই, সেজন্য a × b এর রেজাল্টটা যেটা হয় সেটা আমি একটু হাতেই করতেছি, মানে আমি দেখি আমি কত দ্রুত করতে পারি। তারপরে হচ্ছে 2 4 -5 1 2 3, তারপরে i ক্যাপ, তারপরে 3 4 12 +10, তারপরে -j, তারপরে 6 +5 +k, k সমান আসবে হচ্ছে
4 বিয়োগ 4, তাহলে কে সমান বাদ হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে যে 22 আই ক্যাপ আর হচ্ছে -11 জে ক্যাপ। এই দুটাই অ্যান্সার নাকি একটু দেখে নিই। 22 -11 জে, হ্যাঁ হয়েছে। আমি কিন্তু দেখি না, আমি কিন্তু প্রথমবার করলাম, বললাম যে আমি মুখস্থ ম্যাথ করছি। আচ্ছা, তাহলে এখান থেকে আমি যে ভেক্টরটা পাইছি সেটা হচ্ছে এই a ক্রস b, এটা হচ্ছে আইদার বোঝাচ্ছে বাইরের দিকে, মূলত এটা বোঝাচ্ছে বাইরের দিকে। আমি এই হিসেবে যে হিসেবে করছিলাম যে এদিকে a আর এখানে যদি b হয় তাহলে সেই হিসেবে বাইরের দিকে এই ভেক্টরটা নির্দেশ করতেছে। এখন আমাকে বলছে যে ভেক্টরটা পাইছো তুমি সেই ভেক্টরে হচ্ছে একক ভেক্টর নির্ণয় করতে হবে। তার মানে আমরা আসলে এই দিক বরাবর ভেক্টরটা পাইছি, এখন এই দিক বরাবর আমাকে একক ভেক্টরটা নির্ণয় করতে হবে। সেজন্য এই ভেক্টরের মান দিয়ে ওকে ভাগ করে দিতে হবে। এই ভেক্টরের মান দিয়ে ভাগ করে দেওয়া মানে হচ্ছে a ক্রস b এর মান বের করা। a ক্রস b এর মান বের করব আগে, সেটা কত, এটার রুটের মধ্যে হবে যেটা 22 স্কয়ার প্লাস হচ্ছে 11 স্কয়ার, তাই তো। আর তারপরে থাকে কি, এখন হচ্ছে একক ভেক্টরটার মান পাইছি, এখন হচ্ছে একক ভেক্টরটা তাহলে কি হবে, একক ভেক্টরটা হবে 22 আই ক্যাপ মাইনাস 11 জে ক্যাপ রুট ওভার 22 স্কয়ার প্লাস হচ্ছে 11 স্কয়ার, মান হয়ে গেল। এখন আমি কি বলছিলাম যেন, যে এটা আসলে নির্দেশ করতেছে, নর্মালি নির্দেশ করতেছে হচ্ছে বাইরের দিক বরাবর, আমাকে হচ্ছে ভিতরের দিকটাও নির্দেশ করতে হবে। সেই জন্য আমি এখানে একটা প্লাস মাইনাস দিয়ে দিব। এই প্লাস মাইনাস দিতে আমরা অনেক সময় ভুলে যাই, এবং সমস্যার কথা হচ্ছে যে আমি যখন ইন্টারমিডিয়েটে ছিলাম আমি জানতামই না আসলে যে এখানে প্লাস মাইনাস দিতে হয়। আমি জানতাম যে সূত্রটা জানতাম হিসাবে যে ওই দিক বরাবর একক ভেক্টর যদি নির্ণয় করতে দিত আমি করতাম হচ্ছে এরকম a ক্রস b, এটা কিন্তু সূত্র, এই যে এখানে যে সূত্রটা লিখতেছি এটাই সূত্রটাই লিখে দিচ্ছি, এটা বের করে রেখে দিতাম এখানে প্লাস মাইনাস। তারপরে যখন জানলাম যে প্লাস মাইনাস হবে, তাও জানতাম না আমি যে আসলে প্লাস মাইনাস কেন হবে। আমি হচ্ছে বুয়েটে চান্স পরে জানতে পারছি যে এখানে প্লাস মাইনাস কেন হয়, এটা বাইরের দিকের লম্বটা বোঝায় আবার ভিতরের দিক দুইটাই বোঝায়, সেজন্য হচ্ছে তোমাকে প্লাস মাইনাস দুইটাই ইউজ করতে হয়। তাহলে সূত্রের ভিতরে এখানে আমরা অবশ্যই কি দিব, একটা এখানে একটা প্লাস মাইনাস থাকবে, খেয়াল রাখতে হবে সূত্রটা। এটা হচ্ছে লম্ব দিকে দুইটা যে সমতলে অবস্থিত a এবং b তার হচ্ছে লম্ব দিকে একক ভেক্টর নির্ণয়ের জন্য এই সূত্র ব্যবহার করতে হবে। আচ্ছা বুঝলাম, এবার হচ্ছে আমরা পরের ধাপে চলে যেতে হলে, এবার আমাকে বলছে আলফা এর মান কত হলে ভেক্টর a এবং এই যে ভেক্টর b দুজন দেওয়া আছে এই ভেক্টরটা পরস্পর লম্ব না, সরি পরস্পর সমান্তরাল হবে, পরস্পর সমান্তরাল হবে, সমান্তরাল বা হচ্ছে প্যারালাল হবে। এর আলফা এর মান কত হবে, এখন a সমান দেওয়া আছে কি আমি একবার পড়ি যদি বুঝতে অসুবিধা হয়, 5 i ক্যাপ 2 j ক্যাপ মাইনাস 3 k ক্যাপ, তারপর আছে 15 i ক্যাপ আলফা j ক্যাপ মাইনাস 9 k ক্যাপ। এই হচ্ছে দুইটা ভেক্টর, এটা হচ্ছে পরস্পর প্যারালাল হবে কখন, সূত্র থেকে আমরা বের করতে পারি যে আমরা জানতাম যে a ক্রস b যখন আমরা বের করব তখন কি পাওয়া যায়, ab sin থিটা। এখন কোনোভাবে যদি এই সাইন থিটার ভ্যালু যদি 0 হয়ে যায়, মানে আর কি পুরো অংশটার মান যদি 0 হয়ে যায়, তখন আমরা বলতে পারি যে a এবং b এদের তো প্রত্যেকের মান আছে, তাহলে a এবং b প্রত্যেকে যেহেতু 0 না, তার মানে হচ্ছে এখানে 0 সাথে নিচে ওই ab দিয়ে ভাগ করে দেওয়া যাবে। তাহলে আমরা বলতে পারি যে সাইন থিটা সমান 0। সাইন থিটা 0 কখন হয়, সাইন থিটা 0 হয় হচ্ছে অক্ষের দুইটা জায়গায়, সেটা হচ্ছে একটা এইখানে আর একটা হচ্ছে এই জায়গায়। এই জায়গায় বলতে আসলে এই দুইটা রেখাকে আমি বুঝাতে চাচ্ছি যে এই এক্স অক্ষের এই লাইনের উপরে সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, আর এইদিকে সাইন 180 বা হচ্ছে যতই ঘুরে আসো আর কি এই লাইনের উপরে পুরোটাই হচ্ছে সাইনের মান 0 আসবে, সেটা বুঝাইছি। আচ্ছা তাহলে এখান থেকে বলতে পারি নর্মাল কেসে থিটা সমান চলে আসবে 0 ডিগ্রি, তাই তো, অথবা হচ্ছে 180 অথবা হচ্ছে 360, এইভাবে 2 পাই করে আর কি ডিফারেন্স হতে থাকবে, সরি 1 পাই করে ডিফারেন্স হতে থাকবে। ঘটনা হচ্ছে যে তাহলে এই থিটার মান 0 তে আসলে কি নির্দেশ করে, এটা মানে হচ্ছে যে দুইটা ভেক্টর, তাদের দুইটা ভেক্টর একটা আরেকটার উপরেই বসে আছে। এখন a ভেক্টর আর b ভেক্টর তাদের মধ্যবর্তী কোণ, এটা যদি আদি বিন্দু থেকে শুরু হয় তাদের মধ্যবর্তী কোণ দেখা যাচ্ছে 0 ডিগ্রি, তার মানে হচ্ছে কি তারা হয় প্যারালালে আছে। আচ্ছা যদি ওরা একটা আরেকটার উপরে নাও থাকে তাহলে কি করতে পারি আমরা, ধরো এইখানে একটা ভেক্টর আছে a আর এইখানে একটা সমান্তরাল ভেক্টর আছে b। এখন আমরা ভেক্টরের শিফটিং এর কথা বলছিলাম না, যে ভেক্টরকে শিফট করা যায় কিভাবে, আমি b কে তুলে এনে সরাসরি এর উপরে বসাই দিতে পারবো তার দিক চেঞ্জ না করে। তাহলে একে যদি আমি তুলে এনে এখানে বসাই, তারপরেও কি দেখা যাচ্ছে তাদের মধ্যবর্তী কোণ 0 হয়ে যাবে, তার মানে দুইটা প্যারালাল ভেক্টরের মধ্যবর্তী কোণও 0, আর যদি তার বিপরীত হয় তাহলে 180, আর যদি প্যারালাল হন একই দিকে হয় তাহলে হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ 0। এখন 180 হলেও আমরা দেখছি যে আচ্ছা এটা তো 0, এটা তো চেনো, আর একটা দেখে নিই, এটা যদি a হয় আর এটা যদি b হয় এই দিকে,
তখন কি হবে, এটাকে তুলে এনে যদি এর উপরে বসায় দাও এটা দেখতে এরকম হবে না? তখন ওদের মধ্যবর্তী কোণ কত হবে 180, আর এটার জন্য দেখো এটার জন্য মধ্যবর্তী কোণ হচ্ছে 0। তাহলে 180 0 হোক আর 180 হোক, আমরা দুইটার জন্য কি পাবো, তাদের হচ্ছে কি ভেক্টরের হচ্ছে কি বলে শূন্য পাওয়া যাবে শেষ পর্যন্ত ক্রস গুণের মান। অর্থাৎ এই দুইটা এ এবং বি যদি ক্রস করে আমি শূন্য পাই তাহলে হচ্ছে আমি বলতে পারবো যে হচ্ছে ভেক্টর দুটো পরস্পর প্যারালাল হবে, তাই তো? আচ্ছা, তাহলে প্যারালাল বের করে শূন্য ধরে আমরা হচ্ছে মানটা বের করি। আপনাকে দেখে নিই যে ওদের ক্রস গুণের মান কত। আবার হচ্ছে আমরা a ক্রস b করব, i ক্যাপ j k, তারপর মান 5 2 -3 15 আলফা -9। তারপরে এদের মান এখন i ক্যাপের সাথে আসতেছে কে -18, তারপরে হচ্ছে 3 আলফা, j ক্যাপের সাথে কি আসতেছে, j এর সামনে মাইনাস হয় 5 নং 45, আর বিয়োগ হয় এটা কি আবার আরো 45 প্লাস আকারে আসতেছে। আচ্ছা, কে এমনিতেই 0 হয়ে গেছে, এখান থেকে আসলে মান বের হয়ে গেছে আমার জন্য, আর বাকিগুলো না করলেও হয়, তারপরে ভদ্রতা করে করা। কে এর মান হচ্ছে আমার জন্য আসে 5 আলফা মাইনাস হচ্ছে 30। এখন ঘটনা হচ্ছে যে তার পরের লাইনে লিখি আমরা যে আই ক্যাপ এখানে আসে হচ্ছে 3 আলফা -18, জে ক্যাপ এমনি গায়েব হয়ে যায়, এখানে -45 প্লাস 45 জে ক্যাপ বাদ, কে ক্যাপের সাথে থাকে হচ্ছে 5 আলফা -30। এই দুইটা কেসেই তুমি যে জিনিসটা পাবা সেটা হচ্ছে যদি এখান থেকে হিসাব করো তাহলে এই মানটা 0 হইলেই হচ্ছে এই দুইজনকেই 0 হতে হবে তোমার হচ্ছে ভেক্টরের এই পুরো ক্রসটার প্রোডাক্ট 0 হওয়ার জন্য। তাহলে এইখানে কখন 0 হতে পারে, 3 আলফা -18 যদি 0 হয় তাহলে বলতে পারি আলফা সমান 6। এইখান থেকেও তুমি বলতে পারো 5 আলফা -30 ইকুয়ালস টু যদি 0 হয় বা হচ্ছে আলফা সমান যদি 6 হয় তাহলে হচ্ছে এরা দুজন পরস্পর প্যারালাল হবে। এটা দেখলাম হচ্ছে আমরা একটা নর্মাল প্রসেস যে দুইটার আলফা এইভাবে বের করতে হয়, তাহলে হচ্ছে ওরা পরস্পর প্যারালাল হবে। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে একটা ছোট্ট শর্টকাট আছে। শর্টকাটটা কিরকম, শর্টকাটটা হচ্ছে মনে করে দেখতে হবে তোমাকে একটা ছোটবেলার জিনিস, যে যখন তোমাকে আসলে দুইটা স্ট্রেট লাইন দেওয়া থাকতো, মনে আছে দুইটা স্ট্রেট লাইনের একটা কনসেপ্ট আমরা দেখে নিই, যে একঘাত বিশিষ্ট দুই চলকের সমীকরণ দেওয়া থাকতো a1x প্লাস b1x প্লাস হচ্ছে c1 ইকুয়ালস টু 0, এটা y, a1x প্লাস b1y, তারপরে হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2। মনে করে দেখো যে এদের জন্য আমরা কি জানতাম, এদের জন্য যে জিনিসটা জানতাম যে এরা কখন প্যারালাল হয়, এদের প্যারালাল হওয়ার দুইটা শর্ত ছিল। প্রথম কথা হচ্ছে যদি এদের আলফা বিটা এবং আলফা বিটা বলতেছি, এদের এ বি সি প্রত্যেকটার অনুপাত যদি সমান হয়, a1 a2 বাই হচ্ছে b1 b2 প্লাস হচ্ছে c1 ইকুয়ালস টু আর কি c1 c2, যদি এটা হয় তাহলে আমরা বলবো হচ্ছে এরা হচ্ছে সম্পূর্ণ একই সরলরেখা, এদের মধ্যে কোনো পার্থক্য নাই, এর মানে দুইটা একই সরলরেখা নির্দেশ করতেছে। যদি কোনোভাবে সি এর অংশটা বাদ দিয়ে দাও তুমি, বা হচ্ছে সি যদি এদের দুজনের সমান না হয় তখন আমরা বলি হচ্ছে এরা সমান্তরাল। একই সরলরেখা নির্দেশ করা এক কথা, সমান নির্দেশ করা কিন্তু আলাদা, সমান একই রেখা নির্দেশ করা এক কথা, সমান্তরাল কিন্তু আলাদা কথা, একটা আরেকটার উপরে বসে নেই। এখন ঘটনা হচ্ছে যখন এখানে সমান্তরাল বলতেছিল তখন হচ্ছে এই দুইটা প্যারামিটারের দুইটা যে ধ্রুবক আছে সেই ধ্রুবক দুইটারই অনুপাত নিলে আমার জন্য হয়ে গেছে। কিন্তু এখানে দেখো তো আসলে দুইটা কেন লাগলো, আমার এই সি গুলো কেন লাগলো না, তার কারণ হচ্ছে যে আমরা যে তলে রেখাগুলো কল্পনা করি সেই তলটা হচ্ছে একটা 2 ডাইমেনশনাল তল, বা হচ্ছে একটা কি বলে সমতল, একটা পৃষ্ঠ নির্দেশ করে শুধুমাত্র। একটা 2 ডাইমেনশনের জন্য হচ্ছে তার অবস্থান নির্দেশ করতে, 2 ডাইমেনশনাল কোন সারফেসে কোনো বিন্দুর অবস্থান নির্দেশ করতে হচ্ছে শুধুমাত্র দুইটা চলকই দরকার হয়। সেই দুইটা চলকের যদি অনুপাতগুলো সমান হয় তখনই আমরা সেটাকে বলবো প্যারালাল। এখন ঘটনা হচ্ছে ভেক্টর তো আসলে 2 ডাইমেনশনাল না, ভেক্টর যেহেতু 3D, তার মানে ওর চলকও আছে তিনটা, i j k তিনটা চলক আছে, তিন দিকে তিনটা অ্যাক্সিস আছে। তার মানে হচ্ছে এই a এবং b কে যদি সমান হতে হয় এদের সাথে রিলেট করে তুমি বলতে পারো যে এদের যে প্যারামিটারগুলো আছে, যে এদের i অ্যাক্সিস বরাবর অনুপাত, j অ্যাক্সিস বরাবর অনুপাত, k অ্যাক্সিস বরাবর অনুপাত, তিনটা অ্যাক্সিস বরাবরই হচ্ছে যদি অনুপাত সমান হয় তাহলে আমরা সেটাকে বলতে পারবো প্যারালাল। আর সরলরেখার জন্য দুইটা কেন লাগে, কারণ হচ্ছে এটা 2 ডাইমেনশনাল, এটার জন্য 3 ডাইমেনশনাল। যদি
তোমাকে 4 ডাইমেনশনের কিছু দিয়ে দেয়, তারপর বলে যে এদের মধ্যে সমান্তরাল কিনা এরা, তখন আমরা কি করব, 4টা প্যারামিটার নিয়ে আমাদেরকে হচ্ছে কি করতে হবে, ওদেরকে ভাগ করে দেখতে হবে, i j k, তারপরে m ও আসতে পারে কোনো এককালে। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম, যদি প্যারালাল হইতে হয় তাহলে ভেক্টরের জন্য প্যারালালের শর্ত কি, এটা হচ্ছে সরলরেখার জন্য ভেক্টরের শর্ত কি, ভেক্টর প্যারালাল কন্ডিশন, ভেক্টরের জন্য প্যারালালের শর্ত হবে হচ্ছে ax প্লাস হচ্ছে bx ইকুয়ালস টু হবে ay আর হচ্ছে by, তারপর হবে az আর এখানে হবে হচ্ছে bz। এটা যদি সমান হয় তখন আমরা এটাকে প্যারালাল বলতে পারবো। এখন এটা কি শর্ট, এখানে কি হয় সেটা দেখে নিই। এখানে ইমপ্লিমেন্ট করে দেখি। এখানে আছে 5/15 প্রথমটা, তারপরে আছে 2/α, তারপরে কি আছে, তারপরে হচ্ছে -3 আর হচ্ছে -9। এখন বোঝা যাচ্ছে যে কোনো একটা অংশ নিয়ে কাজ করলেই হবে, শুধুমাত্র এই অংশটা নিয়ে যদি তুমি কাজ করো, এখান থেকে তুমি পাচ্ছ এই যে 5/15 এর বদলে 1/3, আর এখান থেকে পাও কত 2/α। এখান থেকে তুমি বলতে পারো যে আলফা সমান 6। যদি তুমি এই দুইটা নিয়ে কাজ করতে চাও তাহলে কি করতে পারো, 2/α সমান একইভাবে যে -3/-9 1/3, এইখান থেকেও তুমি পাচ্ছ আলফা সমান 6। তার মানে এই দুইভাবে, এটা হচ্ছে একটা শর্টকাট, এইভাবে বের করা যায়। যখন তোমাকে রিটেনে, যদি তোমাকে 2 মার্কের জন্য 1-2 মার্কের জন্য প্রবলেমগুলো থাকে, যেমন ডিইউতে রিটেন করে মাঝে মাঝে, ডিইউতে আমাদের সময় রিটেন হয়েছিল, তো ওই সময় হচ্ছে তুমি এই টেকনিকটা ইউজ করতে পারো। যদি তোমাকে 5 মার্ক অথবা 10 মার্কের জন্য এইটা বের করতে বলে, তখন কিন্তু তোমাকে এই ম্যানুয়াল প্রথমে যেটা দেখালাম ওইটা প্রসেসে আগাইতে হবে। আর এমসিকিউ এর জন্য বুঝতে পারতেছো, ওটা বলে দিতে হবে না তোমরা। এখন যদি আমি নাও বলি যে এমসিকিউ এর জন্য এটা ব্যবহার করো না, তোমরা এটাই ব্যবহার করবা। তাহলে হচ্ছে আমরা দেখলাম যে প্যারালাল কিভাবে হয়। এর পরের অংশটা দেখি তাহলে। আচ্ছা, এখানে আমরা যেটা বের করবো এবার, প্রথম আমাকে 3টা ভেক্টর দিয়ে দিয়েছে, বলছে যে এরা হচ্ছে একই সমতলে অবস্থিত। এই 3টা ভেক্টর একই সমতলে বা হচ্ছে কোপ্লেনার হওয়ার জন্য কি ঘটনা ঘটে, সেটা হচ্ছে আমার একটা লেকচার অনেক আগে আমি একদম প্রাগৈতিহাসিক কালে বানাইছিলাম আমার ভিডিও, এই চ্যানেল একদম শুরুর দিকে। তখন লাইটিং কন্ডিশন, পিকচার কোয়ালিটির অবস্থা খুবই বাজে ছিল, যদিও একই ক্যামেরা দিয়ে শ্যুট করতেছি, ক্যামেরা কিন্তু সেম, কিন্তু আকাশ জমিন তফাৎ দেখতে পাবা। এটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, একটু বিস্তারিত আলোচনা থাকবে এই কোপ্লেনার ভেক্টরস নিয়ে, যে আসলে এই কোপ্লেনার বলতে আসলে কি বোঝায়, বা ভেক্টরের 3D জিনিসগুলো কি হয় সেটা দেখতে পারবা। আর তাছাড়া এই ম্যাথটা কীভাবে করতে হয় বলে দিই, ওইখানেও আছে, ওইটা থেকে দেখে এটা স্কিপ করে তুমি সরাসরি ওখানে গেলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে দেখি যে বলছে যে 3টা ভেক্টর কীভাবে সমতলে, একই সমতলে অবস্থিত হয়। তোমরা জানো অলরেডি এটা হয়তো, যে এটার জন্য আমাকে কী করতে হবে, দেখাইতে হবে যে যে কোনো দুইটা ক্রস করে আমি যদি পরবর্তীটার সাথে ভেক্টর বের করি, কি ক্রস করে তারপর যদি ডট করি, তাহলে হচ্ছে যে অ্যান্সারটা পাবো সেটাই হচ্ছে কি হবে, যদি 0 হয় তাহলে আমরা সেটাকে বলতে পারবো হচ্ছে এটা সমান হইতে হবে 0, অথবা এটা সমান, যে কোনো একটা, এইটার সমান 0 হবে অথবা এটা সমান 0 হলেই হচ্ছে তুমি বলতে পারবা যে তোমার জন্য এই ভেক্টর 3টা হচ্ছে একই সমতলে আছে অবস্থিত। এটার জন্য আসলে কাহিনী যেটা ঘটে সেটা একটু দেখাই। যে ধরো আমরা ধরে নিচ্ছি প্রথমে যে এরা হচ্ছে কি একই সমতলে আছে, ধরলাম a আছে, এখানে একটা ভেক্টর আছে b। এখন এই বোর্ড যেহেতু একটা সমতলে, তাই সবাইকে একটা সমতলে আঁকা হচ্ছে, তার মানে ভুল হচ্ছে না। ধরে নিলাম যে ওরা হচ্ছে এখন একই সমতলে আছে, a b c 3জন। হ্যাঁ, এখন তোমাকে যদি তুমি প্রথম অংশটা নিয়ে একটু কাজ করো, যদি তুমি প্রথমটা নিয়ে ধরলাম, প্রথমটা নিয়ে ম্যাথটা করি, 0 কোনো একটা প্রমাণ করলেই হয়েছে, এটা নিজেরাও চিন্তা করলেই পারবা। প্রথমত করা হবে কি, এটা যেহেতু ব্র্যাকেটে আছে, এটা হচ্ছে আমরা কি করব, প্রথমে 0 যেহেতু অ্যান্সার আনতে হবে, বোঝা যাচ্ছে যে আমাকে হচ্ছে প্রথমে একটা স্কেলার মান দরকার। এখন এটা করে কোনো একটা জিনিসের স্কেলার মান আমরা কখন পাই, ডট গুণন করে, তার মানে ক্রস করে তারপর আমি ডট করে তারপর হচ্ছে 0 পাইতে পারি, একটা স্কেলার ফর্ম পাওয়া যায়। সেই জন্য 3টা ভেক্টর নিয়ে কাজ করা হয়, প্রথমে ক্রস তারপর হচ্ছে ডট। প্রমাণটা আসলে কিরকম, যে ঘটনা হচ্ছে যে তুমি যখন ব্র্যাকেটের ভিতরে b ক্রস c নিয়ে কাজ করবা, তুমি আসলে b ক্রস c এর রেজাল্ট হিসেবে কি পাও সেটা আগে দেখো। b ক্রস c আছে হচ্ছে এইখানে, বি থেকে সি এর দিকে, বি এর থেকে সি দিকে আমাকে ঘুরতে হবে। বি থেকে সি এর দিকে যদি আমি ঘুরি, বলো তো আমি রেজাল্ট হিসেবে কি পাবো, একটা ক্রস গুণফলের প্রোডাক্ট হিসেবে পাই হচ্ছে ওই তলের উপরে লম্ব দিকে যে ভেক্টরটা আছে সেটা। তার মানে আমি ক্রস প্রোডাক্ট হিসেবে যেটা পাচ্ছি সেটা হচ্ছে দেখতে অনেকটা কিসের মতো, এরকম। ধরো হচ্ছে এই লাল রেখাটা হচ্ছে বা হচ্ছে এই লাল মার্কারটা হচ্ছে কি বোঝাচ্ছে, এই ক্রস প্রোডাক্টের রেজাল্ট বি ক্রস সি। এই বি ক্রস সি কার সাথে ডট হবে, বি ক্রস সি ডট হবে হচ্ছে এ ভেক্টরের সাথে। মানে আমাকে একটা মজার কথা বলো তো, যে এই এ ভেক্টর আছে বোর্ডের উপরে, এবং এই বোর্ডের উপরে লম্ব হচ্ছে এই লাল ভেক্টরটা, তাহলে বলো তো এই দুইজন পরস্পর কি লম্ব না? এখন
এই ভেক্টর যেটা সেটার নাম দিলাম হচ্ছে ডি। হ্যাঁ, এইটা যদি তুমি ক্রস করে পাও ডি, তাহলে এই ডি ভেক্টরটা আর এ ভেক্টরটা পরস্পর কি আছে, লম্ব আছে। তার মানে হচ্ছে এ ক্রস ডি তুমি যেটা করতেছো সেটা হচ্ছে দুইটা পরস্পর লম্ব ভেক্টরকে ডট গুণন করতেছো। দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, তাদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে বলো তো ডট প্রোডাক্ট কি হয়? ডট প্রোডাক্টে 0 আসে। তার মানে বুঝলাম যে আমি যদি কোনোভাবে এদেরকে বসায় অ্যান্সার 0 বানাইতে পারি, তাহলে হচ্ছে আমি কি পাবো, এদের জন্য অ্যান্সার হবে হচ্ছে কি, এরা হচ্ছে পরস্পর কোপ্লেনার। এখন যদি কোপ্লেনার না হতো, কোনো একজন যদি প্রতারণা করতো আর কি, তাইলে কি ঘটনা ঘটতো? ধরো যে এই এ নাই, এর ভিতরে বি ক্রস সি, বি আর সি একটা সমতলে থাকে, যে কোনো দুইটা ভেক্টর একটা সমতল গঠন করে। তাহলে বি আর সি একটা সমতল গঠন করছে, তারা দুইজন মিলে ডি গঠন করছে ক্রস করে। এখন এই এ হচ্ছে এর এই সমতলে নেই, অন্য কোথাও আছে। এই পজিশন ছাড়া, এই সমতল ছাড়া অন্য যেখানেই থাকুক না কেন, সেটার জন্য কিন্তু তুমি 90 ডিগ্রি কোণ পাচ্ছ না, তাই না? 90 ডিগ্রি কোণ পাওয়ার জন্য শুধুমাত্র একটা সমান্তর, শুধুমাত্র লম্ব হওয়া চলে। এবং এটা যখন লম্ব হবে কোনো কিছুর উপরে, যদি মধ্যবর্তী কোণ 90 হয়, তখন এটাকে অবশ্যই এই বোর্ডের উপরে থাকতে হবে, অর্থাৎ হচ্ছে একই সমতলে থাকবে। অর্থাৎ যদি আমি এই ধরনের অ্যান্সারে লাস্টে 0 পাই, তাহলে বুঝবো যে আমার জন্য ভেক্টর তিনটা একই সমতলে আছে, অন্য কোনো ক্ষেত্রে এটা হওয়া সম্ভব না। এখন ঘটনা হচ্ছে, আমরা দেখো তো এই জিনিসটা ফ্যামিলিয়ার মনে হচ্ছে না? কারণ আমরা যখন প্রথম যে ম্যাথটা করছিলাম, সেই ম্যাথটার পদ্ধতি কিন্তু এটাই ছিল যে দুইটা প্রথমে আমি ক্রস করছি, তারপর ডট করছি, ওখানে একটা ভ্যালু পাইছিলাম, কিন্তু মান কত পাইছিলাম? 4 না? ওই 4 আসলে কি নির্দেশ করে সেটা জানার জন্য, মানে আমি যদি ক্রস করে ডট করি, তাহলে ওই 4 কি নির্দেশ করবে সেটা জানার জন্য হচ্ছে তোমাকে ওই সেই পুরান ভিডিওটা দেখতে হবে, সেটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আর আমরা ম্যাথটা কিভাবে করব সেটা দেখি। ম্যাথের জন্য নর্মাল প্রসেস তো এটা তো তোমরা করেই আসছি। প্রথমে যেটা করছি ওইটার অ্যান্সার যদি 0 পাওয়া যেত, তাহলে বলতাম কোপ্লেনার। এটার অ্যান্সার এই তিনটা করে যদি আমি 0 পাই, তাহলে বলবো হচ্ছে কোপ্লেনার। এটা ছাড়াও এটা করার আরো একটা ওয়ে আছে, সেই ওয়েটাই হচ্ছে আমরা নিয়ে দেখবো এখন। সেই ওয়েটা কি? সেই ওয়েটা হচ্ছে যে এ ক্রস বি ডট সি যদি তুমি বের করতে যাও, তখন তুমি একটা শর্টকাট আছে এখানে, সেটা হচ্ছে যে এইটার জন্য এটা সত্যি হবে তখনই যখন এক্স বিএক্স সিএক্স এওয়াই বিওয়াই সিওয়াই এজেড বিজেড আর সিজেড এদের যে ডিটারমিনেন্টের মান সেটাও যদি 0 হয়, তখন হচ্ছে আমরা বলতে পারবো এটা হচ্ছে একক সমতলে আছে। এই জিনিসটাও ওখানে আলোচনা করা আছে। তোমাদের যে জিনিসটা আলোচনা করলাম না, সেটা হচ্ছে যে ওই 4 এর ভ্যালুটা আসলে কি নির্দেশ করে, যদি আমার 0 না হয় অন্য কোনো অ্যান্সার আসে, সেটা আসলে কি নির্দেশ করবে সেটা একটা কনসেপচুয়াল ব্যাখ্যা ওইখানে আছে। তারপরে এটা করে দেখি তাহলে কত আসে। প্রথমে 2 1 -1, তারপরে আছে 3 -2 4 1 -3 5। এটার মান এখন এটা করতে, এখন এমনিতে আমি একটা শর্টকাট ব্যবহার করলাম, এর উপরে এটা করার একটা শর্টকাট আছে, যেটা হচ্ছে যে তোমার ক্যালকুলেটর ইউজ করা। এটা ছাড়াও আরো একটা আছে যে এখানে এই দুইটা লাইন, দুইটা সারি পাশাপাশি আরো নিয়ে আসা, যেটা একটু কমপ্লেক্স হয়ে যায় আমার মনে হয়। তোমরা একটা কাজ করো, সেটা হচ্ছে এইটারও শর্টকাট আছে, শর্টকাটটা বানানোই হবে। তোমরা ভিডিও যতক্ষণে দেখতে থাকবে, মানে এই ভিডিও যতক্ষণ দেখতেছো তোমার সামনে, ততক্ষণে এটা ভিডিওটা রেডি করে ফেলবো। ডিসক্রিপশন বক্সে লিঙ্কও পেয়ে যাবা, ওই যে প্লে লিস্টের শর্টকাটের ওখানেই সবগুলো ভিডিও আছে। আচ্ছা, তাহলে এখানে দেখি আমরা এটা সলভ করি নর্মাল হিসাবে। -10 + 12, তোমরা এখান থেকে আসলে দেখতে পারো যে ওই অ্যাডমিশন টেস্টের জন্য তুমি যদি ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করতে যাও, তাহলে আসলে তোমার কী পরিমাণে স্পিড দরকার হয়। আমি যে স্পিডে করতেছি ওই রকম স্পিড তুমি ক্যাচ করতে পারো কিনা, অ্যাটলিস্ট পারো কিনা। এর থেকে বেশি হলে তো আরও ভালো, আর কম হলেও খুব একটা সমস্যা নেই, প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তাহলে হচ্ছে 15 - 4 -1 -9 + 2, এখান থেকে আসতেছে 2 × 2 -1, এখানে কত এটা, এটা করলে কত হয় বলো তো? 7 আর হচ্ছে 7, তাই তো? মানে এখানে আসতেছে 7 আর -7 মনে হয়। হ্যাঁ, হইল না তো মনে হচ্ছে। 2 × 4 হচ্ছে, ও এখানে একটা ঝামেলা করছি, এটা তো 4 ছিল, তার মানে হচ্ছে এটার মান আসবে 11। হ্যাঁ, এবার হবে। হ্যাঁ, 4 - 11 + 7। এই যে দেখছো, এই ছোট ছোট ভুল যাতে না হয় সেই জন্য ক্যালকুলেটর ইউজ করা। আর ক্যালকুলেটর যেখানে ইউজ করতে দিবে না, সেটার জন্য তো হাতেই করতে হবে, কোনো উপায় নেই। তুমি যত কেয়ারফুল থাকতে পারো এবং নিজের ভুল যদি বুঝতে পারো, সেটা আরো ভালো। এটা বোঝা যাচ্ছে 0 চলে আসলো, তার মানে ওটা হচ্ছে কোপ্লেনারে আছে।
কোপ্ল্যানে না থাকলে কী হবে, ওটা লিঙ্ক নিচে দেওয়া আছে। আর বললাম তো এগুলোর জন্য খুবই কেয়ারফুল। আর এটার শর্ট টেকনিক ক্যালকুলেটারে কীভাবে করতে হয় সেটাও দেওয়া থাকবে, মানে ডিটারমিনেন্টের মান কীভাবে বের করতে পারি আমরা পরের ভিডিওতে যাই, পরের লেকচারে আর কি, পরের ম্যাথে। এই ম্যাথটা যখন করব আমাকে কিন্তু ওই যে ছোট্ট যে ফর্মুলাটা দেখছিলাম আমরা, যে অনুপাতগুলো সমান হতে হয় সেটাই ব্যবহার করতে হবে। তাহলে ওই অনুপাতগুলো আমি হচ্ছে ডিরেক্ট বসায় দিই। সেটা হচ্ছে প্রথমে পাওয়া যায় 2/4, এখানে আসে হচ্ছে m/6। প্রশ্নটা একবার পড়ে নিই, প্রশ্নই পড়ি নাই, যে এখানে বলছে 2i mj আর হচ্ছে nk, আর এখানে আছে 4i 6j 8k। বলছে যে তোমার m এবং n এর মান কত হবে যদি ভেক্টরদের পরস্পর, কত হলে ভেক্টরদের পরস্পর সমান্তরাল হবে, কত হলে ভেক্টরদের পরস্পর সমান্তরাল হবে। তার মানে হচ্ছে আমার m এবং n এর মান বের করতে হবে, যেটা আমরা আগেও করছিলাম, আলফার ভ্যালু বের করছিলাম খুব সম্ভবত। আর এইখানে হচ্ছে n/8। আমি বোঝা যাচ্ছে যে এই দুইজনের মধ্যে রিলেট করে কোনো লাভ নাই, কারণ দুইজন দুইটা ভ্যারিয়েবল আছে। তার থেকে ভালো আমি এটা নিয়ে একটু কাজ করি। এখান থেকে দেখা যাচ্ছে যে এটার মান আসে হাফ, আর এখানে আসে হচ্ছে m/6। তাহলে আমি m সমান কি পাচ্ছি, m সমান পাচ্ছি 3। এরপরে আমাকে এইখানে কি নিয়ে কাজ করতে হবে, এই অংশটুকু নিয়ে, এই যে এইটুক আর এইটুক। তাহলে হাফ পাচ্ছি, আর এখানে পাচ্ছি হচ্ছে n/8। তাহলে এখান থেকে কি পাওয়া যায়, n সমান 4। এই তো হয়ে গেল 3 আর 4, এটাই অ্যান্সার। m এর মান যদি 3 এবং 4 হয় তাই। এরপরে দেখবো হচ্ছে আমরা এরিয়া কীভাবে নির্ণয় করতে হয় ভেক্টরের। এখানে দুটো কোশ্চেন আছে, যেখানে তোমাকে দুইটা প্রথমে দিয়ে দিছে দুইটা ভেক্টর, তারপর বলছে এই a এবং b হচ্ছে একটা সামান্তরিকের দুটো কর্ণ, তারপরে আবারও দিছে a এবং b, তারপর বলছে এই সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু নির্দেশ করতেছে। এখন এই কেসে তোমার যে কাজটা হবে, প্রথমত একটা ছোট্ট, যেটা আমরা হচ্ছে আমি মনে হয় এইটিকে 9-এ আমরা এই ছোট্ট জিনিসটা শিখছিলাম, যেটা আমরা পরবর্তীতে ভুলে যাই আসলে, সেই জিনিসটা তোমাদেরকে একটু রিমাইন্ড করে দেওয়া দরকার। প্রথমত তুমি হচ্ছে দুটো সমান্তরাল রেখা কল্পনা করো। সমান্তরাল দুটো রেখা কল্পনা করার পরে তোমাকে যদি একটা নির্দিষ্ট ভূমি ফিক্স করে দেওয়া হয়, তুমি একটা নির্দিষ্ট ভূমি পাচ্ছ, সেই ভূমিটা হচ্ছে ধরো হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত। এই ভূমির ভিতরে তোমার কাছে একটু ভূমি আছে, এর ভিতরে তুমি হচ্ছে যদি কোনো ত্রিভুজ আঁকতে যাও, এর ভিতরে তুমি হচ্ছে এইটা হচ্ছে ভূমি, আর এখানে তুমি যে কোনো পরিমাণ হচ্ছে যেই দিকে ইচ্ছা সেই দিকে তুমি যদি একটা ত্রিভুজ আঁকো, ধরো এইটুক অথবা এইটুক অথবা এইটা অথবা এইটা, তুমি যেই ত্রিভুজে আঁকো না কেন সেই প্রত্যেকটা ত্রিভুজের জন্য তোমার ক্ষেত্রফল কিন্তু সমান হবে। এটা কি বুঝি? কেন সমান হবে বলো তো? কারণ আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের যে ক্ষেত্রফল হয় সেটার জন্য সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, বেজ ইন্টু হাইট। তার মানে দেখো তো তোমার এখানে তুমি কিন্তু আমি বলতে দিচ্ছি এই বি তোমার জন্য ফিক্সড, এই ভূমি, তার মানে বি ফিক্সড, আর হাফ তো আগে থেকে ফিক্সড জন্ম থেকে। এখন এই এইচ এর কথাটা চিন্তা করো তো, এইচটা আসলে কি লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব কিভাবে? সেটা হচ্ছে যে এই রেখা থেকে, এই বিন্দু থেকে উপরের যে শীর্ষ আছে, শীর্ষ থেকে এটার পাদবিন্দু বরাবর, এইটার উপরে অথবা এর বর্ধিতাংশ বরাবর, এই ভূমির উপর অথবা ভূমির বর্ধিতাংশে যে লম্ব অঙ্কিত হয় সেই লম্বের দৈর্ঘ্য। তার মানে এইখানে যে লম্বটা আছে সেটা হচ্ছে এই লম্বে, সেটার এই হাইট। এই ত্রিভুজের জন্য হাইট কতখানি? এতখানি। এই ত্রিভুজের জন্য হাইট কোনটা? এইটা হাইট। দেখা যাচ্ছে প্রত্যেকটার জন্য তো হাইট সেমই আসলে। তার মানে তুমি এই ভূমি যদি তোমাকে ফিক্স করে দেই, তুমি যতগুলোই ত্রিভুজ আঁকো না কেন, তুমি ওর ভিতরে প্রত্যেকটার জন্য কি পাবা? তাদের জন্য কি হবে যেন বললাম, ক্ষেত্রফল সমান হবে। আচ্ছা, এখান থেকে একটা হচ্ছে আমরা প্যারালালোগ্রাম আঁকতে পারি কিনা, বা হচ্ছে সামান্তরিক আঁকতে পারি কিনা সেটা দেখি। এই ক্ষেত্রফল নিয়ে এখন কাহিনী ছিল, আমরা কিন্তু শুধুমাত্র এখানে দুটো সামান্তরিকের ম্যাথ দিছে, কারণ হচ্ছে ওই এখানে মানে সূত্রটা একটু মনে রাখলেই হয়। সামান্তরিকের ক্ষেত্রে আমরা বুঝে নিব যাতে আমাদের করতে কোনো সমস্যা না হয়। আচ্ছা, আবারও আসছি। এখন এই ভূমির উপরেই ধরো তুমি এবার একটা কাজ করো, তুমি এই ভূমির উপরেই একটা ত্রিভুজ আঁকো। প্রথমে একটা ত্রিভুজ যদি আঁকো, ধরো হচ্ছে এইখানে একটা বিন্দু নিলাম, শীর্ষটাকে এই বিন্দু শীর্ষ হিসেবে নিলাম। একটা স্কেল নিয়ে আসি, ওয়েট করো। আচ্ছা, এখানে হচ্ছে তুমি শীর্ষ হিসেবে এটা নিছো, তাহলে এই বরাবর তুমি পাচ্ছ প্রথমে এই বাহু, তারপরে এখানে আরেকটা কোণ আঁকবা, সরি এখানে আরেকটা বাহু দিলা এই বরাবর। এখন আমাকে একটা কথা বলো তো, যে এই ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু বি ইন্টু এইচ, তাই তো? আচ্ছা, এখন এই একই পরিমাণ ভূমি নেই আমি, হ্যাঁ, এই একই পরিমাণ ভূমি নিয়ে যদি আমি ওই পাশ থেকে একটা ত্রিভুজ আঁকি, তাইলেও কি একই ধরনের ইয়া হবে না? কারণ হাইট তো সেম আছে, এদের মধ্যে হাইট তো সেম। আমি যদি একই পরিমাণ ভূমি নিয়ে ওই পাশ থেকে একটা ত্রিভুজ আঁকি, সেটার জন্য তোমার হচ্ছে ক্ষেত্রফল সেমই আসার কথা, আসলে সেম আসবে। তাহলে এইখানে যতটুকু হাইট আছে এইটার জন্য আমি নিছি হচ্ছে মোটামুটি 5 ইঞ্চি দেখা যাচ্ছে, তাহলে এইখানে আমি হচ্ছে 5 ইঞ্চি নিই।
এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত 5 ইঞ্চি এতখানি নিলাম। তার মানে আমার জন্য এখন নতুন ভূমি কতটুকু খেয়াল করো তো। নতুন ভূমি হচ্ছে আগে ছিল কি এইটুকু 5 ইঞ্চি নিয়েছিলাম, এখানে হচ্ছে এইটুকু পাওয়া যাচ্ছে 5 ইঞ্চি। তাহলে বোঝা যাচ্ছে যে আমি নতুন যে ভূমি নিছি সেটা হচ্ছে এখান থেকে এইটুকু। আমি বিপরীত শীর্ষ যেই দিকে যেটাই নেই না কেন, যেখানেই কোনো বিন্দু নেই না কেন, সেটার জন্য কি হবে, ক্ষেত্রফল কিন্তু সেম আসবে। তাহলে সেই ক্ষেত্রফল যদি সেম আসতে হয়, আমি একটা কাজ করি, আমি আসলে ত্রিভুজ নিব হচ্ছে এইটার সাথে। অর্থাৎ আমি এখানে যে দুইটা ত্রিভুজের কথা বলতেছি, আমার শুরুতে যে ত্রিভুজটা ছিল সেটা ছিল হচ্ছে ধরো এ বি আর সি। আমি নতুন আর একটা ডি বিন্দু নিছি, ডি বিন্দু নেওয়ার পরে সিডি হচ্ছে নতুন ভূমি। আমি নতুন যে ত্রিভুজ নিছি সেটা হচ্ছে বিসিডি। বিসিডি নতুন ত্রিভুজ, আর পুরান ত্রিভুজ ছিল আমার জন্য এবিসি। এখন এবিসি এবং বিসিডি কিন্তু পরস্পর সমান। এখন একটা মজার জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যে এইখানে এই বিসিডি এবং এবিসি যদি পরস্পর সমান হয়, দুইটা হচ্ছে দুইটা ত্রিভুজ, এই ত্রিভুজের জন্য সূত্র হচ্ছে হাফ বিএইচ, আর এই ত্রিভুজের জন্য সূত্র হচ্ছে হাফ, এই বিসিডি এর জন্য হাফ বিএইচ। একই তো জিনিস, কারণ হাইটও সেম, দুজনের আমি ভূমিও সেম করেই আঁকছি। তাহলে এখানে যে টোটাল ক্ষেত্রফল এবিডিসি, এটার জন্য চিত্র এভাবে আসছে এবিডিসি, এটার জন্য এটার টোটাল ক্ষেত্রফল কি হবে শুধুমাত্র, তাহলে হাফ বিএইচ প্লাস হাফ বিএইচ মানে হচ্ছে শুধু বি ইন্টু এইচ, মানে হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। এই ভূমি ইন্টু এই উচ্চতা, এটা নিলেই হচ্ছে তুমি কি পাবা, এই এবিডিসি এটার ক্ষেত্রফল। এখন একটা মজার জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এই এবিডিসি কিন্তু একটা সামান্তরিক হয়ে গেছে, তাই না? এবিডিসি যদি একটা সামান্তরিক হয়ে যায়, তাহলে আমরা আসলে কি পাই, যে এইখানে যে এবিডিসি তার ভিতরে এবিডিসি যে পুরো সামান্তরিক, এটার অর্ধেক অংশ হচ্ছে একটা ত্রিভুজ নির্দেশ করবে, কারণ হচ্ছে কর্ণ দিয়ে হচ্ছে পুরোপুরি অর্ধেক হয়ে যায় জিনিসটা, সেই কারণে এই কর্ণ দিয়ে আমি হচ্ছে পুরোটাকে অর্ধেক করে ফেলতে পারি। তার মানে হচ্ছে যে এখন সামান্তরিকের ক্ষেত্রে যে সূত্রটা আসে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য, সামান্তরিকের যদি তোমাকে দুইটা, এই জিনিসটা তো বুঝছি যে কেন একটা দ্বিগুণ হয়, আমরা কিভাবে নির্ণয় করতে পারি। এখন সামান্তরিকের ক্ষেত্রে যখন হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, প্রথম কথা হচ্ছে যে যখনই তোমাকে দিবে ক্ষেত্রফল নির্ণয় করতে, খেয়াল রাখবা যে ওখানে সন্নিহিত বাহু কথাটা বলছে কিনা। সামান্তরিকে যদি তোমাকে এই এ বি আর সিটি দিয়ে দেয়, এটা কিন্তু পরস্পর সন্নিহিত বাহু না, এদেরকে নিয়ে তুমি কোনো সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা না। কেন পারবা না? কারণ হচ্ছে যে এই জিনিসগুলার কাউন্টিং শুরু হয়েছে কোথা থেকে বলতো, গণনা শুরু হয়েছে তোমার হচ্ছে কি বলে ত্রিভুজ থেকে। ত্রিভুজ দিয়ে হচ্ছে প্রথম কোনো একটা আবদ্ধ ক্ষেত্র তৈরি করা যায়, এই দুইটা ত্রিভুজ মিলে আসলে একটা সামান্তরিক তৈরি করে। এই ত্রিভুজের জন্য এই ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে এবিসিডি, বা এই ছোট ত্রিভুজের জন্য ধরো হচ্ছে কি হইল, আচ্ছা কালি মারা গেছে, একটা লাগাই রাখি। ছোট ত্রিভুজের জন্য এই এবিসি এর জন্য ধরো, তাহলে আমি এবিসি এর জন্য যদি ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, সেই ক্ষেত্রফলের সূত্র হিসেবে দেওয়া আছে হচ্ছে হাফ ইনটু হচ্ছে এবি ভেক্টর ক্রস এসি ভেক্টর, যে কোনো দুইটা ভেক্টর এবং হচ্ছে তার ক্রস গুণফল নিলেই সেটাকে যদি অর্ধেক করে ফেলো, তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে ওর জন্য হচ্ছে ক্ষেত্রফল নির্দেশ করবে। জিনিসটা আসলে সিমিলার ওই ত্রিভুজের মতোই, কিন্তু হচ্ছে এখানে যেহেতু দিকের জিনিসটা আছে, দিক সহ গুণ হয় বলে এখানে হচ্ছে হাইট নিতে হয় না। হাইট নিলে আমরা আসলে কি করি, নর্মালি এই এসি অংশটার এই দিক বরাবর একটা উপাংশ নির্ণয় করি, এই এসি এর হচ্ছে এই হাইট বরাবর একটা উপাংশ নির্ণয় করি, তারপরে হচ্ছে আমরা গণনা করি। এখন এইটাকে যদি এদিকে উপাংশ নির্ণয় করতে হয়, আমি হচ্ছে এটার ভেক্টর মান সহ যদি ইউজ করতে পারি, তাহলে কিন্তু আমার জন্য অ্যান্সারটা চলে আসে। আসলেই তাই হয়, এবি ইন্টু এসি নিলে হয়ে যায়। এখন কথা হচ্ছে যে এটার জন্য সামান্তরিক যেটা পাওয়া যায়, যে এখন এই এবি এবং এসি নিয়ে যদি তুমি সামান্তরিক আঁকো, সেই সামান্তরিকটাই তো আমরা আঁকছিলাম এবিডিসি, তাহলে সেই সামান্তরিকের ক্ষেত্রফল কি হইতে হবে, তাহলে বোঝা যাচ্ছে সেই সামান্তরিকের ক্ষেত্রফল হবে শুধুমাত্র এবি ক্রস এসি। যেহেতু এটা দ্বিগুণ হবে, এই ত্রিভুজের দ্বিগুণ হচ্ছে এই সামান্তরিকের মানটা, সেজন্য আমরা হচ্ছে এভাবে পাই। যদি সূত্র ভুলে যাও কি করবা, এই ত্রিভুজ মনে করবা, তারপর হচ্ছে এই ত্রিভুজ দিয়ে যে আসলে সামান্তরিক তৈরি করা যায় সেইটা মনে রাখবা। এখন খেয়াল রাখবা যে এটা কিন্তু কখনোই এই এবি এবং এসি আমরা আসছে কোথা থেকে, আদিতে এবি এবং এসি একটা দুইটা ত্রিভুজের পাশাপাশি দুইটা বাহু থেকে। কোনোভাবে যদি তোমাকে একটা প্যারালালোগ্রামের বিপরীত বাহুগুলো দিয়ে দেয় এবি এবং সিডি, আদিতে কিন্তু এই সিডি ছিলই না, তাহলে হচ্ছে আমি এই কথা এটা নিয়ে কিভাবে কথা বলতে পারি, এটা নিয়ে কিভাবে আমি মান বের করতে পারি, মান এমনিতে বের করা যায় না, কারণ হচ্ছে এবি এবং সিডি পরস্পর সমান্তরাল আছে, তুমি ওদেরকে ক্রস করলে ওটার ভ্যালু 0 চলে আসবে। তাহলে এটা নিয়ে আমার কাহিনী করে লাভ নেই, তার মানে হচ্ছে আমাকে যেতে হবে সন্নিহিত বাহু বরাবর। এটা ছাড়া আর একটা অপশন আছে তোমার জন্য, কি সামান্তরিকের কর্ণ যদি দেওয়া থাকে,
এই জিনিসটা তো দেখলাম, এটার জন্য তাহলে সূত্র কি হবে? সামান্তরিকের ক্ষেত্রফল হবে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটার মান যেটা হবে সেটা হচ্ছে ক্ষেত্রফল। আচ্ছা, এখন সামান্তরিকের কর্ণের কথা বলছে, সামান্তরিকের যদি দুটো কর্ণের গুণফল দেওয়া থাকে, কর্ণের জন্য কি হয় ব্যাপারটা একটু দেখি এবার। তাহলে এই কর্ণের ব্যাখ্যাটা আরো চমৎকার, আমার খুবই পছন্দের একটা ব্যাখ্যা, যেটা হচ্ছে আমি রিসেন্টলি মানে এটা আমি কখনো প্রমাণ দেখিনি, প্রমাণ আছে অবশ্যই, আমি যেটা বের করছি সেটাই আসল প্রমাণ, কিন্তু পরে আমি নিজে যখন দেখছি যে দুইটা মিলে গেছে তখন খুব মজা পাইছিলাম আর কি। তো জিনিসটা দেখি কিভাবে বের করা যায়। তোমরা হয়তো নর্মালি এই ধরনের কাজগুলো করো না এইভাবে, এই গ্রাফিক্যাল অ্যানালাইসিসগুলো, কিন্তু এই তো অ্যাডমিশন মানেই হচ্ছে তাই, কনসেপ্ট মানে তোমাকে ক্লিয়ার রাখতে হবে, তাহলে হচ্ছে তুমি যে কোনো ম্যাথ দিলে পারবা। এগুলো যদি ভুলেও যাও তাহলে তুমি যাতে বের করতে পারো, কিংবা হচ্ছে এগুলোর আরও বিভিন্ন রকমের কাহিনী করে দিতে পারে, কিছু বলা যায় না। তো সেটাই দেখি, আমাদের কনসেপ্টের বাইরে কিন্তু যাচ্ছে না কোনো কিছু, দেখো। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ভেক্টরের ক্ষেত্রে একটা কথা জানি, সেটা হচ্ছে শিফটিং। আমি এখানে একটা কর্ণ এঁকে ফেলছি, এই এডি কর্ণটা দেওয়া ছিল না, সেই এডি কর্ণটা দেওয়া হয়েছে তোমাদের এবার। এখন আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে শিফটিং। আমার কাছে দুইটা কর্ণ আছে, সেটা হচ্ছে এডি আর হচ্ছে বিসি। এদের দিক যাই হোক না কেন, এদের দিক হচ্ছে দুইটা একই দিকে ধরলে আমার কোনো সমস্যা নেই। যদি এডি এবং বিসি দুটো কর্ণ থাকে, আমরা ভেক্টরের শিফটিং এর নিয়ম জানি, আমরা কিন্তু এদেরকে নিয়ে শিফট করবো এখন। হ্যাঁ, যেহেতু এরা হচ্ছে ভেক্টর এক একটা, তাহলে হচ্ছে এদেরকে নিয়ে যদি আমি এবার শিফট করতে চাই, তাহলে কি করতে হবে খেয়াল করো। আমি এই বিসি অংশটাকে সরাসরি এই মাথাটাকে এইখানে নিয়ে চলে আসতে যাচ্ছি। তাহলে বিসিটাকে যদি তুমি পুরোপুরি এইখানে শিফট করো, তাহলে তোমাকে কি করতে হবে, এটাকে সমান্তরাল রেখে, এটা সমান্তরাল রেখে এই বরাবর একটা জিনিস নিয়ে আসতে হবে, এই বরাবর আনতে হবে, তাই তো? এটার জন্য কি করা যেতে পারে, আগে যে কাজটা করছি এখানে 5 ইঞ্চি এখানে নিলেও কিন্তু হয়ে যায়। তাহলে এই বরাবর তুমি আবার হচ্ছে একটা 5 ইঞ্চি নিলাম, তারপর এটাকে যদি তুমি এবার যোগ করে ফেলো, এটার নাম দিলাম হচ্ছে এবার ই। আচ্ছা, খেয়াল করো এবার আমার কথা, যে দেখা যাচ্ছে যে বিসি এবং হচ্ছে ইডি এরা হচ্ছে পরস্পর সমান্তরাল। আমি কি কাজ করছি, বিসি ভেক্টরটাকে তুলে নিয়ে আসছি ডিই ভেক্টর হিসেবে। আমাকে কি করতে হবে আসলে, এই এ এবং মানে হচ্ছে দুটো কর্ণের মধ্যকার, এটা দুটো কর্ণ দেওয়া ছিল, দুটো কর্ণকে যদি আমি ক্রস করি তাহলে কি পাওয়া যায় সেটা বের করা না, কর্ণের মাধ্যমে হচ্ছে ফলাফলটা বের করা। আচ্ছা, তাহলে কর্ণের মাধ্যমে তুমি যদি ফলাফল বের করতে যাও, তুমি যে জিনিসটা পাচ্ছ সেটা হচ্ছে যে প্রথমত কি পাই আমরা। আচ্ছা, এই বিসি কর্ণটা তো ডিই তে চলে আসছে, তাহলে এটাকে সরাই দিই, এটাকে তো আমি শিফট করে নিয়ে চলে আসছি, এটাকে সরাই ফেললাম এবার। তাহলে এবার হচ্ছে আমার কাছে আছে এই যে দেখো, আমার আসলে এখন আমার কাছে যে ভেক্টর দুটো এখন আছে, যেটা আমার জন্য প্রথমে দিয়ে দিছিল, সেটা হচ্ছে এখন এডি এবং ডিই, এই দুইটা ভেক্টর, তাই তো? এই দুইটা ভেক্টর দিয়ে দিছিল, অর্থাৎ আমার কাছে এখন যে ভেক্টরটা আছে, যে দুটো ভেক্টর দেওয়া আছে, সেটা হচ্ছে এডি এবং ডিই। হ্যাঁ, আমি এবার চিত্রটার দিকে তাকাই, চিত্রটা একটু খেয়াল করো। তুমি আমাকে একটা কথা বলো তো, যে ত্রিভুজ এবিসি এবিডি, ত্রিভুজ এবিডি এই অংশটা সমান না? যেহেতু একটা কর্ণ দিয়ে অংশটা ছেদ করছে সে, তার মানে ত্রিভুজ এবিডি হচ্ছে এসিডি এর সমান। আচ্ছা, এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা, এই দুইজন মিলেই তো হচ্ছে পুরো সামান্তরিকটা তৈরি করে। এই দুইজন যেহেতু সমান, তাহলে আমি কি বলতে পারি, সামান্তরিকের ক্ষেত্রফলের জন্য বলতে পারি যে এবিডি এর দ্বিগুণ অথবা এসিডি এর দ্বিগুণ, এবিডি এর দ্বিগুণ অথবা এসিডি এর দ্বিগুণ। তার মানে আমি বলতে পারি যে টোটাল যে ক্ষেত্রফল হবে সামান্তরিকের, টোটাল এরিয়াটা হবে হচ্ছে 2 ইন্টু এবিডি, এবিডি এর ক্ষেত্রফলের সমান হবে, তাই তো? সামান্তরিকের ক্ষেত্রফল বুঝলাম এটা, যে এবিডি এবং এসিডি যেহেতু সমান, এবং এবিডি এবং এসিডি দুজন মিলে কি তৈরি করে, সামান্তরিক, তাহলে এবিডি এর দ্বিগুণই হবে হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল, বুঝছি? আচ্ছা, এবার একটা কথা খেয়াল করো, এখানে আমার কাছে যে দুইটা বাহু আছে আর কি, যে এডি এবং ডিই, হ্যাঁ, এডি এবং ডিই, এই দুইটা বাহু, এদের ক্ষেত্রে যদি তুমি এই ত্রিভুজটা কল্পনা করো, এবার দেখো তো, এই কাহিনী তো বুঝলাম, এবার নতুন আরেকটা ত্রিভুজ নিয়ে চিন্তা করো, ত্রিভুজের দিকে তাকাও, সেটা হচ্ছে এডিই ত্রিভুজ, এডিই, এই বড় ত্রিভুজ। এই বড় ত্রিভুজের জন্য আমরা কি করছিলাম, এই চিত্রটা যখন আঁকছি আমাকে কিন্তু এবি এবং বিই সমান রাখতে হয়েছে, কেন? কারণ এবি ছিল প্রথমত সিডি এর সমান, আমরা সিডি এর সমান করে বিই আঁকছি, তাহলে এবি এবং বিই এরা হচ্ছে পরস্পর সমান। এই ত্রিভুজে এবি ইকুয়ালস টু বিই, এবি ইকুয়ালস টু বিই বোঝা যাচ্ছে। এবি ইকুয়ালস টু যদি বিই হয়, তার মানে হচ্ছে এই বিডি হচ্ছে, এই বি হচ্ছে এটা কি, এইটার মধ্যবিন্দু যদি হয়, তাহলে ওই বিপরীত শীর্ষ থেকে কোন কোণের শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত মধ্যবিন্দুর সাথে যে সংযোগ রেখাংশ, সেটাকে কি বলে, মধ্যমা। তাহলে এই বিডি হচ্ছে মধ্যমা,
এই বিডি মধ্যমা এই ত্রিভুজটাকে দুটো সমান অংশে বিভক্ত করছে না, তার মানে আমি হচ্ছে এই লাইন থেকে বলতে পারি, এইখান থেকে বলতে পারি যেহেতু এই দুটো সমান, এই জন্য এবং এটা সমান, তার মানে হচ্ছে এটার ক্ষেত্রফলও সমান হবে। কেন? কারণ এটা কিন্তু আমরা আগেও দেখছি, একই পরিমাণ ভূমির উপরে দুটা সমান্তরাল রেখার ভিতরে দুটো ত্রিভুজ আছে, এ বি এবং ডিই, এরা যেহেতু সমান, তার মানে হাফ বিএইচ ওর মধ্যে যদি নিয়ে যাই তাহলেও দেখা যাচ্ছে এদের উচ্চতা কিন্তু দুইটারই সমান। তো সমস্যা নেই, আমার জন্য দুইটার ক্ষেত্রে কি হবে, এই দুইটার ক্ষেত্রফলও সমান হবে। তার মানে আমি বলতে পারতেছি এখান থেকে এ বিডি সমান হচ্ছে বিডিই। আচ্ছা, এবিডি সমান হচ্ছে বিডিই, এখান থেকে আমরা বুঝলাম আচ্ছা এইটা এবং এইটা সমান, তাই তো? তাহলে আমি বলতে পারি না যে এইখান থেকে যদি আমি এই পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করি, তাহলে আসলে কি নির্ণয় করা যাবে? এই পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল আসলে কি 2 এবিডি দিয়ে প্রকাশ করা যায়? আচ্ছা দেখো তো, আচ্ছা গুলায় ফেলছো তোমরা হয়তো, মানে আমি হয়তো বলার সময় একটু ফাম্বল করে ফেলছি। সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে এই দুইটা ত্রিভুজ সমান, হ্যাঁ? তাহলে আমি যদি টোটাল ত্রিভুজের কথা বলতে চাই, টোটাল ত্রিভুজ আমার জন্য কি ছিল, এডিই। তাহলে এডিই এই ত্রিভুজটা এবিডি এর দ্বিগুণ বলা যায় না? এই বড় ত্রিভুজটা এবিডি এর দ্বিগুণ, কারণ হচ্ছে সমান দুই অংশে ভাগ হয়েছে। তাহলে এই টোটাল ক্ষেত্রফল বোঝাইতে আমি হচ্ছে এটার দ্বিগুণ ইউজ করতে পারি, 2 এবিডি, তাই তো? তাহলে বুঝলাম যে 2 এবিডি দিয়ে, 2 এবিডি মানে এই ত্রিভুজের দ্বিগুণ দিয়ে আমি হচ্ছে এই ক্ষেত্রফলটা নির্দেশ করতে পারতেছি। আচ্ছা, তার মানে এই পুরো ক্ষেত্রফলটা নির্দেশ করা যাচ্ছে 2 এবিডি দিয়ে, এবিডি এর দ্বিগুণ দিয়ে। আবার আমরা কিন্তু আগেই প্রমাণ করে আসছি, এই এবিডি এর দ্বিগুণ দিয়ে আবার হচ্ছে সামান্তরিকের এরিয়াটাও নির্দেশ করে। তাহলে কি বোঝা যাচ্ছে যে এই দুইজনের হচ্ছে এই দুইটা ক্ষেত্র কমন, তার মানে কি বলা যায় যে এই এরিয়াটা আসলে এডিই ক্ষেত্রফলের সমান। আমি যে সামান্তরিকের কথা বলতেছি সেই সামান্তরিকের এরিয়া কিসের সমান? এডিই এর সমান। এটাই প্রমাণ হলো এতক্ষণ ধরে। তোমরা একটু তুলে নাও, তারপরে নিজেরা একটু চিন্তা করো, তারপরে হচ্ছে পরের অংশটা নিয়ে আমি কথা বলি। আচ্ছা, এখন মনে করে দেখো তো আমার কাছে কোন দুইটা জানি ভেক্টর ছিল। আমার কাছে ভেক্টর অবশিষ্ট ছিল হচ্ছে এডি এবং হচ্ছে ডিই, এই দুইটা ভেক্টর। এই দুইটাই ছিল আমার জন্য কর্ণ, কিন্তু কর্ণটা আমি শিফট করে নিয়ে গেছিলাম। এখানে যে বিসি কর্ণ ছিল সেটা শিফট করে এখানে ডিই কর্ণ হিসেবে নিয়ে আসছি আমি। তাহলে এই দুইটা কর্ণ ছিল আমার কাছে। এখন আমার কাছে এই দেখা যাচ্ছে যে এডি এবং ডিই, এই এডি এবং ডিই এরা হচ্ছে একটা ত্রিভুজের অংশ, এডিই ত্রিভুজ। এখন এই এডিই ত্রিভুজের দুইটা বাহু তোমার কাছে জানা আছে। তার মানে এই দুইটা বাহুর জন্য তুমি যদি এবার এই ত্রিভুজের এডিই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাও, আমরা কি বলতে পারি তাহলে? হাফ ইন্টু কি এডি ক্রস ডিই, তাই না? এই এডি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? যে কোনো দুইটা বাহুর ক্রস গুণফলের অর্ধেক। এই যে এডি ত্রিভুজের ক্ষেত্রফল ক্রস গুণফলের অর্ধেক। কিন্তু এই ত্রিভুজটা আসলে কি নির্দেশ করে? সামান্তরিক। তার মানে এটা আসলে সামান্তরিকেরই সমান। এই সামান্তরিকটা আমরা কি পেলাম? এডিই। এই এডিই হচ্ছে হাফ ইন্টু এডি ইন্টু ডিই। এখন আবার দেখো তো, এখানে এডি ছিল হচ্ছে কর্ণ 1, আর এই ডিই ছিল শিফট করা একটা কর্ণ, শিফট করা, কিন্তু সেটা কি ছিল? অপর কর্ণ বিসি, তার মানে এটা ছিল হচ্ছে কর্ণ 2। তার মানে আমরা যে কোনো যদি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে যাই তখন আমরা কি করতে পারি? এই কাজও করতে পারি, দুটো সন্নিহিত বাহুর গুণফল অথবা কর্ণ 1 এবং কর্ণ 2 এর গুণফল হচ্ছে হাফ দিয়ে ভাগ করে, সেটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল বের করতেছিলাম। সামান্তরিকের ক্ষেত্রফল হবে হচ্ছে হাফ ইন্টু কর্ণ 1 ইন্টু কর্ণ 2, বা হচ্ছে কর্ণ 2 এর ক্রস গুণফলের অর্ধেক, সেটা হবে এই সামান্তরিকের ক্ষেত্রফল। প্রমাণ পাইছি। প্রমাণ পাওয়ার পরে এখন এই দুইটার মনে হয় আর প্রমাণ এটা হচ্ছে তোমাদের করে দেওয়ার দরকার নেই, যেহেতু কর্ণ আছে এই সূত্র ইউজ করব। আর যেহেতু এখানে দুইটা সন্নিহিত বাহু বলছে, হাফ এবি ইউজ করবো শুধুমাত্র, এ ক্রস বি। আর যদি তোমাকে কোনো ত্রিভুজ দিয়ে দেয় তাহলে ফার্দার কি করতে হবে? ত্রিভুজ দিলে এই যে ত্রিভুজের সূত্র এর ভিতরেই দেওয়া আছে। এটা নিজেরা করে নাও, কমেন্ট সেকশনে তোমাদের অ্যান্সার জানাও যদি তোমাদের কাছে কনসেপ্ট বুক না থাকে। আর যদি থাকে তাহলে তো ভালো কথা। পরের কনসেপ্টে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, এখন মনে হতে পারে যে এই আমরা ভেক্টর করতে করতে ডিফারেন্সিয়েশন কেন চলে আসছে, এখন কিছু করার নাই আমার। যারা হচ্ছে ডিফারেন্সিয়েশনের পার্টটা এখনো জানি না, বুঝি নেই, তারা হচ্ছে মানে যারা এখন ফার্স্ট ইয়ারে আছে অথচ ডিফারেন্সিয়েশন করো নাই, তাদের জন্য এটা একটু ঝামেলা হয়ে যাবে হয়তো। তারপরে যারা দেখছো, যারা পারো তারা দেখো, আর যারা অ্যাডমিশনের ক্যান্ডিডেট তাদের তো পারতেই হবে। কোনো কণার গতিশীল কোনো মুহূর্তের অবস্থান ভেক্টর দেওয়া আছে, আর ইকুয়ালস টু আর ভেক্টর সমান হচ্ছে আই ক্যাপ কস ওমেগা টি প্লাস জে ক্যাপ সাইন ওমেগা টি।
হ্যাঁ, এগুলো হচ্ছে নর্মালি সহগ, আই এর সহগ, জে এর সহগ, কস ওমেগা টি, সাইন ওমেগা টি। এবং এটা যেহেতু একটা কি বলছে অবস্থান ভেক্টর, এটা হচ্ছে একটা টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, সেই কারণে টি হচ্ছে ভ্যারিয়েবল। এবং তোমাকে বলে দিয়েছে কি ওমেগা হচ্ছে একটা ধ্রুবক, তার মানে ওমেগা যদি ধ্রুবক হয় তার মানে টাইমের সাথে সাথে হচ্ছে এই জিনিসগুলোর অবস্থান চেঞ্জ হয়। সে গতিশীল কণা বলছে, গতিশীল কণা। তাহলে আমাকে এবার বের করতে বলছে যে যেহেতু এটা গতিশীল কণা তার মানে ওর একটা বেগ আছে, একটা ত্বরণ থাকতে পারে, ত্বরণ আছে কিন্তু জানি না, কিন্তু ওর একটা বেগ অবশ্যই আছে। তাহলে বেগটা নির্ণয় করে দেখি আমরা। বেগ নির্ণয় করার জন্য আমরা কি জানি, অবস্থান ভেক্টর যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে ওর বেগ হবে হচ্ছে dr/dt, সময়ের সাথে ওর অবস্থানের পরিবর্তনের হার, সেটা কিন্তু আমরা কি বলি dr/dt দ্বারা হচ্ছে ওর বেগ নির্দেশ করব। তার মানে এখানে লিখলাম এটা হচ্ছে বেগ, বেগ সমান dr/dt। এখন আমি যখন ডিফারেন্সিয়েশন করব তখন হচ্ছে আই এর সহগের মানে এটা হচ্ছে লিনিয়ার প্রপার্টিটা ইউজ হবে, যেটা হচ্ছে তোমার কি হয় যখন আমরা কি জানি যে যখন ddx অফ x কিউব প্লাস হচ্ছে x স্কোয়ার এমন টার্ম থাকে, তার মানে হচ্ছে এই ddx কিসের সাথে আছে, x কিউবের সাথেও আছে, x স্কোয়ারের সাথেও আছে, এটাকে বলা হচ্ছে লিনিয়ার প্রপার্টি। তাহলে এইখানেও সেই লিনিয়ার প্রপার্টিটা কাজে লাগবে কীভাবে, প্রথমত এইখানে যে ddt আছে সেই ddtটা এই প্রথমে তোমার কিসের সাথে ইউজ হবে, প্রথমে লিখি আবার ddt অফ r এর মান লিখি আইওটা সরি আই ক্যাপ cos ওমেগা টি প্লাস হচ্ছে জে ক্যাপ সাইন ওমেগা টি, জে ক্যাপ সাইন ওমেগা টি। এটা থেকে আমরা কি পেলাম হচ্ছে এই ডিডিটি প্রথমত এর সাথে হবে, জে এর সাথে হবে, দুইটার সাথেই। তার প্রথমে যদি কসের সাথে কসের ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন, তাহলে প্রথমটা আসবে আমার জন্য আইওটা মাইনাস সাইন ওমেগা টি, সাইন ওমেগা টি। এখন ডিফারেন্সিয়েশন তো করা হয়েছে টি এর সাপেক্ষে, টি এর সাথে যেহেতু আমরা কি জানি চেইন রুল অনুযায়ী এখানে একটা ওমেগা আছে, সেই ওমেগা বাইরে আসবে, তার মানে এটা সামনে আসবে, সামনে পুরোটাই সামনে লিখি মাইনাস ওমেগা, শেষে লিখি আই ক্যাপ। তাহলে সাইন ওমেগা টি আর হচ্ছে সামনে মাইনাস ওমেগা ইন্টু আই ক্যাপ, আর তার সাথে আসবে কে যে সাইন ওমেগা টি, এটা হচ্ছে কি সাইনের ডিফারেন্সিয়েশন হচ্ছে কস নর্মালি, আর একটা ওমেগা সামনে বাইরে আসবে, তাহলে এটা আসবে হচ্ছে প্লাস ওমেগা কস ওমেগা টি ইন্টু জে। এটা হচ্ছে আমার জন্য মান। এটা হচ্ছে কি পাইলাম আমি, এটা হচ্ছে আমি পাইছি বেগ। হ্যাঁ, ক্লিয়ার মনে হচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে মাইনাস ওমেগা সাইন ওমেগা টি আই ক্যাপ প্লাস ওমেগা কস ওমেগা টি জে ক্যাপ। তারপরে তোমাকে যদি এবার ত্বরণ নির্ণয় করতে বলে, ত্বরণটা এখানে নির্ণয় করে ফেলি আমরা। ত্বরণ মানে আমরা কি জানি, ত্বরণ মানে হচ্ছে ত্বরণকে কি দিয়ে প্রকাশ করে, এ দিয়ে। তাহলে ত্বরণ মানে হচ্ছে ডিডিটি অফ ভি ভেক্টর। এই ভি ভেক্টরই তো আমি এখান থেকে নির্ণয় করছি, এটাই তো ভি ছিল তাই না, বেগ ভি। তাহলে ভি ভেক্টরকে এবার হচ্ছে আমি ডিফারেন্সিয়েট করব টি এর সাপেক্ষে, প্রথমত ডিরেক্ট লিখি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে একটা ওমেগা বের হবে এবং সাইনের বদলে কস আসবে, এটা আসবে হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার কস ওমেগা টি ইন্টু আই ক্যাপ। চেক করে নিই, সাইনের বদলে কস আসবে, ওমেগা একটা বাই হবে, মাইনাস মাইনাসের জায়গায় থাকবে আই ক্যাপ, ঠিক আছে। তারপরে হচ্ছে আমার কসের ডিফারেন্সিয়েশন, এটা আসবে মাইনাস সাইন, যেহেতু আমরা জানি কসের ডিফারেন্সিয়েশনে কি আসে মাইনাস, তাহলে মাইনাস সাইন মাইনাস আসলো ওমেগা স্কোয়ার, একটা ওমেগা বের হবে সাইন ওমেগা টি, সাথে থাকবে হচ্ছে জে ক্যাপ। এই তো হয়ে গেল। এই হচ্ছে তোমার হচ্ছে কি বেগ আর ত্বরণ, এটা বের করতে বলছে, বেগ আর ত্বরণ নির্ণয় করো। তারপরে তোমাকে বলছে এখানে একটা প্রমাণ দিছে, প্রমাণটা পরে করতেছি, আমরা হচ্ছে দেখে নিই যে মানে প্রমাণের জন্য জায়গা নাই, আমরা হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে এখানে যেটা করতে বলছে যে ওমেগা এর ভ্যালু করে দিয়েছে 2 পাই, আর বলছে যে 2 পাই রেডিয়ান পার সেকেন্ড হলে এটা হচ্ছে কি কৌণিক বেগ, সেজন্য রেডিয়ান পার সেকেন্ড, তার টাইম হচ্ছে 1/3 সেকেন্ড বা 1/3 সেকেন্ড সময় বস্তুর বেগ আর ত্বরণ। তাহলে এর ভিতরে হচ্ছে আমাকে মান বসাইতে বলছে, আর কিছু বলে নাই কিন্তু। তাহলে এবার হচ্ছে আমি এর ভিতরে মানই বসাবো, মান বসায় দেখি। ক্যালকুলেটর হাতে নাও তোমরা, ক্যালকুলেটর হাতে নিলে প্রথমত এদের ভিতরে মান বসাইলে তুমি যেটা পাবা মাইনাস 2 পাই সাইন ওমেগা টি, সাইন ওমেগা টি মানে হচ্ছে সাইন 2 পাই, সাইন 2 পাই মানে হচ্ছে কি মনে করে থাকো, 2 পাই মানে কি, 2 পাই মানে হচ্ছে 360, এটা মনে রাখতে হবে। 360 হওয়া আর 0 হওয়া কিন্তু একই কথা, মানে কোণের ভিতরে এইখানে হচ্ছে 2 পাই বলতে বোঝায় 1 পাই 2 পাই, তার মানে কি আবার সেই 0 পজিশনে, তার মানে সাইন মানে হচ্ছে যখন আমি কোণ হিসাবে ওমেগা বসাবো তখন হচ্ছে 0 বসালেই হবে, আর টাইমের বদলে 1/3 বসালেই হবে। আর ওমেগার বদলে যদি তুমি 0 বসায় দাও তখন কিন্তু কি হচ্ছে পুরোটাই বাদ, তার মানে সাইন টার্মটা পুরোপুরি 0 গুণ হয়ে আসবে, এখানে আই থাকবে, এটা হচ্ছে আই ক্যাপ। তারপরে যদি তুমি এখানে আনো 2 পাই, কসের ভিতরে যদি তুমি 0 বসাও সমস্যা নাই। ও আচ্ছা ওয়েট, এটা তো পাইয়ের হিসাবে করতে হবে, ব্যাপারটা এমন না, ঝামেলা করছি। 2 পাই আর সাথে তো আবার টাইমও গুণ আকারে আছে, তাহলে আমি পাচ্ছি হচ্ছে সাইন
আর হচ্ছে 2 পাই, আর টাইমের জন্য হচ্ছে 2π/3 ইন্টু আই ক্যাপ, আর এখানে আসবে হচ্ছে 2 পাই cos 2π/3 cos 2π/3 cos 2π/3 বা আছে cos 2π/3 টাইম হয়ে গেল, cos ওমেগা টি বসাইলাম, আর সাথে হচ্ছে জে ক্যাপ বসবে। এটার মান এখন কত হয় দেখি। সাইন 2π/3, 2π মানে কত বললাম জানি আমি, π/3 এর দ্বিগুণ বা হচ্ছে 120 আর কি, হ্যাঁ 120। তার মানে হচ্ছে সাইন 120 হচ্ছে √3/2, সামনে হচ্ছে একটা কি আছে 2 আছে সামনে আগে থেকে, তার মানে হচ্ছে মাইনাস √3π, এটা আসে আই ক্যাপের সাথে, আর জে ক্যাপের সাথে আসবে হচ্ছে কসের জন্য তো আসে -12, -12, তাহলে এখান থেকে আসবে হচ্ছে -π জে ক্যাপ। এটাই মনে হয়, একটু চেক করে নিই আমি অ্যান্সারটা। আমরা কি বের করতেছিলাম প্রথমত বেগ, তাই না? বেগ হিসেবে আসবে হচ্ছে -√3π আয়োটা, আর হচ্ছে -π জে ক্যাপ। ঠিক আছে, আয়োটা বলতেছি বারবার, এটা হচ্ছে ওই যে জটিল সংখ্যার ভিতরে যে তোমরা ইমাজিনারি আই লেখো ওই আয়োটা বলতেছি। আচ্ছা, এটা হয়েছে আমাদের। তারপরেরটাতে দেখি এবার। তারপরে -ω² মানে কি, -2π² মানে কি 4π² ওমেগা টি আগের বারের মতোই cos ওমেগা টি যেটা ছিল আমার জন্য, cos ওমেগা টি এর মানটাই তো এখানে বসবে। cos ওমেগা টি এর সমান আমরা পাইছিলাম হচ্ছে কি -12, তাহলে এখানে আসবে -12 ইন্টু -12, তারপরে এখানে হচ্ছে আবারও -4π² sin ওমেগা টি এর ভ্যালু আমরা পাইছিলাম কত, √3/2, তাহলে এখানে আসবে √3/2। সরি, আই ক্যাপ তো আছে এখানে, আই ক্যাপ, আর এখানে হচ্ছে জে ক্যাপ, তাই তো? হ্যাঁ, এবার হবে। তাহলে এখান থেকে পাচ্ছি কি -2π² প্লাস হয়ে যায়, কারণ এখানেও একটা মাইনাস আছে, -2π² আই ক্যাপ মাইনাস হিসেবে এখানে কি আসে 2√3π² জে ক্যাপ। এই মানটা একটু চেক করে নিই। আচ্ছা, একটু ওয়েট। আমাদের হয়েছে। এখন আমরা যে কাজটা করছি, আমরা দেখো অ্যান্সারগুলো কি হিসেবে বের করছি বলো তো। আমরা এখানে যে যতটুকু করছি ঠিক আছে, আমরা অ্যান্সারগুলো বের করছি হচ্ছে -√3π, তারপরে আয়োটা আই ক্যাপ, পাই জে ক্যাপ, এখানে আছে হচ্ছে 2π², এখানে 2√3, আর হচ্ছে π²। দেখো তো এখানে কিন্তু কোনো টি নাই, এটা হচ্ছে ধ্রুবক মুক্ত একটা সরি ভ্যারিয়েবল মুক্ত একটা পদ না, তার মানে পুরোটাই ধ্রুবক মান নির্দেশ করে। এই কারণে এটাকে আই আর জে হিসেবে না রেখে আমরা হচ্ছে এগুলার একেবারে মডিউলাস ভ্যালু বের করতে পারি। কিভাবে? এই ভেক্টরের বি এর হিসেবে আমরা আই এর সহগ হিসেবে কি বসাইতে পারি, এখানে আছে √3π² আর এখানে হচ্ছে π²। এখান থেকে তুমি অ্যান্সার পাবা হচ্ছে কত, 2π মিটার/সেকেন্ড, না রেডিয়ান/সেকেন্ড, সরি দেখে নিতে হবে, আমরা ভুলে গেছি সব। হ্যাঁ, মিটার/সেকেন্ড, 2π মিটার/সেকেন্ড। আর এইটার যদি তুমি ভ্যালু বের করতে যাও, সেটা বের হবে হচ্ছে কিরকম, √, ভয়ঙ্কর ব্যাপার সেটা, 2π², তারপরে হোল স্কোয়ার, তার উপরে এখানে আছে হচ্ছে প্লাস 2√3π², তার উপরে হোল স্কোয়ার, এইটা সমান আসবে হচ্ছে 4π² মিটার/সেকেন্ড²। বাইরে বৃষ্টি শুরু হয়েছে, তো আপাতত এই যে কতটুকু আগাইছি আমরা, হ্যাঁ আমরা হচ্ছে ডিফারেন্ট এই যে ভেক্টরের জন্য ডিফারেন্সিয়েশন কি আসে সেটা দেখে ফেলছি। এরপরে হচ্ছে আমাদের দিক কোসাইন বাকি থাকবে, আর হচ্ছে বাকি আছে কি জানো, দিক কোসাইন আর হচ্ছে কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট। এখন বৃষ্টি থামার জন্য অপেক্ষা করবো, মানে এই ভিডিও চলবে কিনা জানি না, দেখা যাক, অপেক্ষা করা যাক। তাহলে আমরা চলে আসছি দিক কোসাইন কনসেপ্টের ভিতরে, এখনো শেষ হয়নি। বৃষ্টি যদিও থামছে, কিন্তু হচ্ছে আজকে আর বেশি আগাবো না, কারণ দেখতে পাচ্ছ যে কি বলে, এই যে আমার মার্কেটে কালিও শুকায় আসতেছে। তো আমরা হচ্ছে পার্ট 4 এর ভিতরে হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আর হচ্ছে কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট দেখবো, কারণ যারা হচ্ছে ক্যালকুলাস পারে না তাদের জন্য ভিডিওটা না, তো শুধু এদের সাথে লেজ লাগায় সেটা রাখার দরকার নেই। যারা ক্যালকুলাস পারো তারাই শুধুমাত্র পার্ট 4 এর জন্য অপেক্ষা করবা, কিংবা হচ্ছে দেখে নিও, নিচে যদি থাকে প্লেলিস্টে যদি খুঁজে পাও তাহলে দেখে নিবা। মানে তোমরা কখন ভিডিওটা দেখতেছো সেটা তো আসলে আমি জানি না, ততদিন আমি ভিডিওটা বানাইছি কি বানাইনি, তো সেজন্যই।
তো চলো দিক কোসাইন। দিক কোসাইন আসলে জিনিসটা হচ্ছে যে কোনো একটা ভেক্টর তার অক্ষগুলোর সাথে, তিনটা অক্ষ নিয়ে তো আমরা কাজ করি, আই জে কে বা হচ্ছে এক্স ওয়াই জেড তিনটা অক্ষ, সেই তিনটা অক্ষ বরাবর তার কি কি পরিমাণ, তার হচ্ছে কি 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 থাকে, কি বলে, কোন অক্ষের সাথে কত কোণ করে থাকে সেটা নির্ণয় করতে যদি তোমাকে দেয়, সেটার জন্য কীরকম হবে ব্যাপারটা, সেটা হচ্ছে তোমার জন্য ভেক্টরটা হয়তো এটা এরকম হয় না, এটা আরেকটু সামনের দিকে হয়, এটা অনেকটা এরকম হয়। হ্যাঁ হয়েছে, এবার এই রেখাটাই তো সোজা হয়নি। হ্যাঁ চলবে। আচ্ছা, এবার তোমাকে যদি একটা ভেক্টর দিয়ে দেয়, সেই ভেক্টরটার জন্য তুমি যদি এবার দিক কোসাইন বা হচ্ছে কোন অক্ষের সাথে কত কোণ করছো সেটা বের করতে বলে, তো ধরে নাও যে তোমার ভেক্টরটা হচ্ছে এই মাঝখানে পজিশন থেকে আসছে হচ্ছে, প্রথমত কীভাবে বোঝাবো এটারে, এটা ধরো এক্স, এটা ওয়াই, আর এইদিকে হচ্ছে জেড, তাই তো। ও হচ্ছে প্রথমে জেড অক্ষ বরাবর এই পর্যন্ত আসার পরে ও হচ্ছে ওয়াই এর বরাবর উঠবে, তার মানে ওর গতিপথটা হচ্ছে এতখানি এইদিকে, তারপরে ও উঠবে এইদিকে এতখানি, তারপরে ওর কোন দিকে আসার কথা বলো তো, ও হচ্ছে জেড এর দিকে আসবে, জেড অক্ষের দিকে যদি আসতে চায় তাহলে ওর হচ্ছে এইরকম, তাহলে ওর অ্যাকচুয়াল পজিশন হচ্ছে শেষ পর্যন্ত এইটা পাচ্ছি আমরা। ওর গতিপথ হচ্ছে এই নীল রেখাটা, প্রথমে ওদিকে গেল এক্স অক্ষ বরাবর, তারপর ওয়াই অক্ষ, তারপর হচ্ছে সামনের দিকে উঠে আসলো। আর এটা যদি তুমি ফাইনাল পজিশন ডিনোট করি আমরা কি দিয়ে, এই লাল রেখাটা দিয়ে যদি বুঝাই, তাহলে হচ্ছে এটাকে বলি আমরা কি, ব্যাসার্ধ ভেক্টর এই দিক বরাবর। এখন এই ব্যাসার্ধ ভেক্টরটাই হচ্ছে তার বিভিন্ন পজিশনে সরায় সরায় তুমি হচ্ছে কি নির্ণয় করতে পারো, ওইটার জন্য ও হচ্ছে কোন অক্ষের সাথে কত ডিগ্রি কোণে হেলে আছে সেটা বের করা যায়। প্রথমত এটা বের করার উপায় হচ্ছে, প্রথমত যদি এক্স অক্ষের সাথে চিন্তা করো, তাহলে এক্স অক্ষের সাথে আসলে কত কোণে হেলে আছে সেটা নির্ভর করতেছে যে এক্স অক্ষ বরাবর তার হচ্ছে মানে অন্য দুইটার সাথে চিন্তা করে এই অতিভুজটা এক্স অক্ষের সাথে কি পরিমাণ হেলে আছে, তাই তো। তার মানে এইখানে তুমি একটা কাল্পনিক ত্রিভুজ চিন্তা করো যেটার ভিতরে এই দুজন থাকবে না। যদি এক্স অক্ষের সাথে বের করতে হয় তাহলে এক্স অক্ষ বরাবর সরণ নিতে হবে শুধুমাত্র, তাহলে দেখো তো এরকম না। এখন কথা হচ্ছে এই জিনিসটা, এর উপর যদি তুমি একটা লম্ব আঁকো, এটা তো লম্বই হবে যেহেতু একটা অক্ষ আর একটা অক্ষের উপর লম্ব থাকে, এখানে হচ্ছে এরা হচ্ছে লম্ব আকারে থাকবে, মধ্যবর্তী কোণ হচ্ছে এইটা, হ্যাঁ এটা হচ্ছে মধ্যবর্তী কোণ। এরপরে তোমার যে কাজটা হচ্ছে, তোমার এখানে আছে হচ্ছে এইটুকু অংশকে তুমি কি জানো, খালি বের হয় না, এইটুকু অংশকে আমরা জানি হচ্ছে এ এক্স, এই যে এইটুকু অংশ সেটা ছিল এক্স অক্ষ বরাবর সরণটা এ এক্স, আর এইটুকের দৈর্ঘ্য কত ছিল, এই লাল রেখাটার দৈর্ঘ্য বলো তো, এই লাল রেখাটা ছিল হচ্ছে পুরো ভেক্টরটার মান, তাই না, যেহেতু পুরো ভেক্টরটা এ এক্স বি এ এক্স এ ওয়াই এ জেড তিনজন মিলে তৈরি হয়, এই পুরো ভেক্টরটার মান নিয়েছিল হচ্ছে এই অংশটা এ এক্স প্লাস হচ্ছে কি জানি এ এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার আর হচ্ছে এ জেড স্কোয়ার, পুরোটা মিলে হচ্ছে এই মানটা তৈরি হয়। এখন এই ত্রিভুজের জন্য এখানে যে ত্রিভুজটা তৈরি হয়েছে সেটার জন্য লাল রেখাটা হচ্ছে কি বলে, লাল রেখাটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে সেই সমকোণটা, হ্যাঁ। এখন এটা যদি সমকোণ হয় আর এটা যদি অতিভুজ হয়, তাহলে এই কোণের সাপেক্ষে তুমি কস কি বলে, এই কোণটা নির্ণয় করতে চাইলে তোমাকে কস নিতে হবে। কস নেওয়ার জন্য কি জানি আমরা, সন্নিহিত বাহু বাই অতিভুজ, তাহলে কস থিটা, এখানে যদি তুমি কস থিটা বের করতে চাও, কস থিটা এক্স বলি এটাকে, কস যেহেতু এক্স অক্ষের সাথে কোণ, তাহলে কস থিটা এক্স সমান কি পাচ্ছ তুমি, cos থিটা x সমান হচ্ছে সন্নিহিত বাহু, এটা হচ্ছে সন্নিহিত বাহু, এটা যেহেতু অতিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এটা অতিভুজ, সরি এটা হচ্ছে সমকোণ আর এটা হচ্ছে অতিভুজ, লাল রেখাটা অতিভুজ আর এটা হচ্ছে সমকোণ, তাহলে এইটার জন্য তুমি কি পাচ্ছ, বিপরীত বাহু সরি সন্নিহিত বাহু ax, আর এটার জন্য তার অতিভুজ কত, এই যে নিচের অংশটা ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস হচ্ছে az স্কয়ার, পুরোটার উপরে রুট দিয়ে, মানে পুরো ভেক্টরটার মান আর হচ্ছে শুধুমাত্র এক্স অক্ষ, যেই অক্ষ বরাবর দিক সেই অক্ষ বরাবর সরণ নির্ণয় করে তুমি হচ্ছে কসের মধ্যে বসে দিলে এটা পাবা। এখন বাকিগুলোর জন্য কি হবে, অনুরূপভাবে বাকিগুলোর জন্য হবে, দেখো কস কস থিটা ওয়াই এর জন্য পাবা হচ্ছে তুমি এ ওয়াই, এটা নিজেরা দেখো, নিজেরা বুঝতে পারো কিনা, নিজেরা এঁকে বোঝার চেষ্টা করো হচ্ছে কিনা, তাহলে এ এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার আর হচ্ছে এ জেড স্কোয়ার, আর অনুরূপভাবে কস থিটা জেড সমান হবে হচ্ছে এ জেড রুট ওভার এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার আর হচ্ছে এ জেড স্কোয়ার, এভাবে। আচ্ছা, এখন হচ্ছে তোমার বললে যে এটা তো আমরা বুঝলাম যে কোণ কিভাবে নির্ণয় করতে হয়, তার মানে এই কসের ওই পাশে পাঠিয়ে দিয়ে মানে কজ ইনভার্স করে হচ্ছে আমি কোণটা পাবো, তাহলে দিক কোসাইন কি জিনিস আসলে সেটা বের করে শিখি। আচ্ছা, দিক কোসাইন গুলো নির্ণয় করো, তার মানে হচ্ছে এই দিক কোসাইন হচ্ছে তিন দিক বরাবর তিনটা হয়, এক্স অক্ষ বরাবর দিক কোসাইন
এটাকে বলা হয় হচ্ছে এই যে এই অনুপাতটাই দিক কোসাইন, কোসাইন বা দিক কস, যেটা আর কি দিক কস এক্স বরাবর, এক্স বরাবর কি হবে তাহলে দিক কোসাইন এক্স বরাবর হচ্ছে এই এক্স বাই হচ্ছে ওই এই ভেক্টরটার মান, এই যে যেটা নিচে দিছি ওটাই তো, মানে হচ্ছে কসের সাথে যে অংশটা থাকে থিটা, কস থিটা এর ভ্যালুটাই হচ্ছে দিক কোসাইন হিসেবে আমরা শিখবো। আর ওয়াই বরাবর তাহলে কি এ ওয়াই বাই হচ্ছে ওই একই মান দিয়ে ভাগ হবে, কারণ অতিভুজ তো ওই একটাই, কিন্তু এক একবার এক এক রকমের ত্রিভুজ তৈরি করতেছি আমরা কিসের সাপেক্ষে, ওটা হচ্ছে অ্যাক্সিসের সাপেক্ষে। জেড বরাবর পাই হচ্ছে এ জেড বাই হচ্ছে এইটা, এই তো এই হয়ে গেল তোমার এক্স ওয়াই জেড। আর এই তো যদি তোমাকে থিটা বের করতে বলে আর কি, মানে কোণগুলো উৎপন্ন করে, যে তোমাকে বলে দিক কোসাইনগুলো হিসেবে এগুলোর মান বলবা, আর যদি তখন তোমাকে বলবো হচ্ছে কোণ উৎপন্ন করে কি কি, তাহলে কোণ হিসেবে যে সূত্রের ভিতরে কজ ইনভার্স করে এটা বসায় দিলেই হয়ে গেল। আর থিটাগুলো দেখে দিই, থিটা সমান হবে হচ্ছে তাহলে কি কজ ইনভার্স এক্স, এবং এগুলোর মানগুলো তোমার স্থূল কোণ হতে পারে, কারণ যদি ঋণাত্মক দিকে যায় তাহলে স্থূল কোণ তৈরি হবে, এটা তো স্বাভাবিক। এবং কসের ভ্যালু কখনোই কিন্তু একের থেকে বড় হয় না, একের থেকে বড় হবে না, কারণ অতিভুজ সব থেকে বড়, তুমি যেই ত্রিভুজই নাও না কেন অতিভুজ সব থেকে বড়, এবং প্রত্যেকবার তুমি অতিভুজ দিয়ে ভাগ দিচ্ছ, তার মানে কখনোই একের থেকে বড় মান তুমি পাচ্ছ না, তার মানে কস দিয়ে আসলেই প্রত্যেকটার ক্ষেত্রে বের করা সম্ভব হবে। থিটা এক্স থিটা ওয়াই বের করতে বলে কি করব, কজ ইনভার্স এ ওয়াই বাই হচ্ছে এ, থিটা জেড বের করতে বললে বলবো কজ ইনভার্স এ জেড বাই হচ্ছে ভেক্টরটা দিয়ে মান দিয়ে ভাগ, এই ভেক্টর চিহ্ন দিলেও হয় না দিলেও হয়। এই তো হয়ে গেল, এই হচ্ছে তোমার জন্য ছিল দিক কোসাইন, এবং হচ্ছে কি ছিল আমার জন্য উৎপন্ন কি কি কোন কোন অক্ষের সাথে করে সেটা তোমরা যে ওয়াই অক্ষের সাথে এবং জেড অক্ষের সাথে কিভাবে ত্রিভুজ তৈরি করে কোন উৎপন্ন করতেছে সেটা নিজেরা একবার ট্রাই করবা, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা পার্ট 3-তে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বা ভেক্টরের জন্য পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আমাদের শিখতে হয় কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট করতে, সেটা দেখবো, আর হচ্ছে কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট নিয়ে আলোচনা হবে। টিল দেন হ্যাভ আ গুড ডে, গুড টাইম, টাটা।